হ্যালো লার্নার্স, বেঙ্গলি কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অ্যারোমেটিসিটির বিভিন্ন অ্যাপ্লিকেশনস নিয়ে আলোচনা করব। অর্থাৎ অ্যারোমেটিসিটির বেসিক কনসেপ্টসগুলোকে কাজে লাগিয়ে কিভাবে বিভিন্ন প্রবলেম সলভ করতে হয় সেইটা দেখব। তো যারা অ্যারোমেটিসিটির ফার্স্ট পার্ট মানে বেসিক কনসেপ্টস অ্যান্ড ট্রিক্স অফ অ্যারোমেটিসিটিটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আগে তোমরা ওই ভিডিওটা দেখে নাও। একবার বেসিক কনসেপ্টসগুলো ক্লিয়ার হয়ে গেলে তারপর এই ভিডিওতে আমি যে অ্যাপ্লিকেশনসগুলো আলোচনা করেছি সেগুলো খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। খাতা পেন নিয়ে রেডি হয় না, আর লেট স্টার্ট। আমরা স্টার্ট করব দুটো ইজি এক্সাম্পলের অ্যারোমেটিসিটি বিচার করে। তো প্রথমে আমরা একদিকে নেব বেনজিন মলিকিউল, অন্যদিকে আমরা নেব টলুইন মলিকিউল। তো বেনজিনের ক্ষেত্রে তো তোমরা জানোই যে বেনজিন অ্যারোমেটিক হয়, আর আমি আগের ভিডিওতে মেনশনও করে দিয়েছিলাম যে কেন বেনজিন অ্যারোমেটিক হয়। যেহেতু অ্যারোমেটিক কম্পাউন্ডসের চারটে শর্তই বেনজিন মানে, দ্যাট ইজ ওয়াই বেনজিন অ্যারোমেটিক হয়। তাও আমি আরেকবার ছোট্ট করে মেনশন করে দিচ্ছি। প্রথম শর্ত, কম্পাউন্ডটা সাইক্লিক। দ্বিতীয় শর্ত, কম্পাউন্ডটা প্ল্যানার, যেহেতু কম্পাউন্ডের প্রতিটা কার্বনের সঙ্গেই 3টে সিগমা আর একটা পাই বন্ড আছে। থার্ড পয়েন্ট, এখানে যেহেতু ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড এরকম করে যেহেতু কন্টিনিউয়াস একটা চেন রয়েছে, সুতরাং গোটা রিংটাই যেহেতু এটাতে কনজুগেশন ইনভলভ রয়েছে, দ্যাট ইজ ওয়াই এটা আমার কমপ্লিট কনজুগেশন শো করবে। সেটা আমরা রেজোনেন্স করেও একবার দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু গোটা রিংটাই যেহেতু কনজুগেশন ইনভলভ, দ্যাট ইজ ওয়াই আমার কম্পাউন্ডটা হয়ে যাবে কমপ্লিট কনজুগেশনের আন্ডারে। আবার এখানে হাকেলের 4n+2 ডিলোকালাইজড ইলেকট্রনের রুলটাও ফলো করছে। কেন ফলো করছে? যেহেতু আমার এখানে 6টা ডিলোকালাইজড পাই ইলেকট্রন রয়েছে, আর 4n+2 n = 1 যদি হয় তাহলে 4 আর 2 6টা ডিলোকালাইজড ইলেকট্রন হয়ে যাচ্ছে। সুতরাং এটা তাহলে ফোর্থ রুলও ফলো করছে, দ্যাট ইজ ওয়াই আমরা এই কম্পাউন্ডটাকে বলি অ্যারোমেটিক। এবার আসি টলুইনের ক্ষেত্রে। টলুইনের ক্ষেত্রে তো আমি প্রথমে তো দেখতে পাচ্ছি যে কম্পাউন্ডের ভেতরে একটা সাইক্লিক পার্ট রয়েছে। একটা কম্পাউন্ডের ভেতরে কোনো একটা যদি রিং সিস্টেম থাকে, একটা সাইক্লিক পার্ট থাকলেই আমরা মলিকুলটাকে সাইক্লিক বলতে পারি। এবার সেকেন্ড পয়েন্টটা যদি আমরা দেখি, প্রথমে কিন্তু আমাদের চোখে পড়বে যে এই কার্বনটা কিন্তু আমাদের কি sp3 হাইব্রিডাইজড। sp3 হাইব্রিডাইজড মানে তার মানে এই কার্বনটার জিওমেট্রি কি হবে? কার্বনটা হবে আমার টেট্রাহেড্রাল। তো একটা কার্বন যদি এখানে টেট্রাহেড্রাল হয়ে যায়, তো তার মানে তো সেটা নন প্ল্যানার হয়ে গেল। তাহলে কি কম্পাউন্ডটা নন প্ল্যানার হয়ে গেল? কম্পাউন্ডটা কিন্তু নন প্ল্যানার, কিন্তু আমরা কনসার্ন শুধুমাত্র কম্পাউন্ডটার সাইক্লিক পার্টটাকে নিয়ে। কম্পাউন্ডটার সাইক্লিক পার্টটা প্ল্যানার আছে কিনা আমরা শুধু সেটুকুই দেখবো। সাইক্লিক পার্টটা যদি প্ল্যানার থাকে তাহলেই আমাদের সেকেন্ড শর্ত ফুলফিল করে যাবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিটা কার্বনের সঙ্গে যদি তোমরা দেখো যে 3টে করে সিগমা রয়েছে আর একটা হচ্ছে পাই বন্ড রয়েছে। এই কার্বনটার সঙ্গে 3টে কার্বন অ্যাটম রয়েছে সিগমা বন্ডে, আর একটা কার্বন অ্যাটম পাই বন্ডে রয়েছে। সুতরাং 3টে সিগমা একটা পাই, আর বাকিগুলোর সঙ্গেও 2টো কার্বন ইয়েতে রয়েছে, সিগমা বন্ডে রয়েছে, আর একটা হাইড্রোজেন থাকবে এই বেনজিনের মতনই। সুতরাং বাকিগুলো sp2 হাইব্রিডাইজ। সুতরাং এই সাইক্লিক সিস্টেমের প্রতিটা মলিকুলই যেহেতু sp3 হাইব্রিডাইজ, সুতরাং এখানে সাইক্লিক সিস্টেমটা হয়ে গেল প্ল্যানার। থার্ড পয়েন্টে কি, আমার কমপ্লিট কনজুগেশন কি করছে? অবশ্যই করছে। বেনজিনের সঙ্গে এটার কোনো তফাতই নেই। এটা বেনজিন যেরকম কনজুগেশন করেছিল কমপ্লিট, এটাও সেরকম কমপ্লিট কনজুগেশন করবে, এবং রিংয়ের প্রতিটা কার্বন অ্যাটমই কনজুগেশনে টেক পার্ট করবে। দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে বলবো কমপ্লিট কনজুগেশন। এইটার কিন্তু কনজুগেশনে টেক পার্ট করার দরকার নেই, তার কারণ এই কার্বনটা কিন্তু আমার সাইক্লিক সিস্টেমের পার্ট নয়। বোঝা যাচ্ছে তো? সুতরাং এটা কনজুগেশনে ফুল কনজুগেশন, যেহেতু এটা কমপ্লিট কনজুগেশন করে যাচ্ছে। এবং ফোর্থ পয়েন্টে যেহেতু এখানে 4n+2 ইলেকট্রন রুল ফলো করছে, ডিলোকালাইজ পাই ইলেকট্রন এখানে রয়েছে কটা? 6টা। সুতরাং দ্যাট ইজ ওয়াই আমরা কম্পাউন্ডটাকে বলবো অ্যারোমেটিক। এখানে যেটা তোমরা একটা কমন ভুল করে ফেলো সেটা হচ্ছে এই কম্পাউন্ডটার এই কার্বন অ্যাটম যদি sp3 হাইব্রিডাইজ, তোমরা ভাবো যে কম্পাউন্ডটা নন প্ল্যানার। এবং নন প্ল্যানার যদি হয় এবং এই কার্বন অ্যাটমটা আমার কনজুগেশনে অংশগ্রহণ করছে না, তাহলে নিশ্চয়ই এটা পার্শিয়াল কনজুগেশন। আর 4n+2 রুল ফলো করছে, দ্যাট ইজ ওয়াই এটা আমার হাকেলের রুলটাও ফলো করে যাচ্ছে। সুতরাং তোমরা কিন্তু এটাকে হোমো অ্যারোমেটিক ভেবে নিতে পারো, কিন্তু হোমো অ্যারোমেটিকের মধ্যে কিন্তু এটা পড়বে না। কেন পড়বে না? তার কারণ কোনো একটা কম্পাউন্ডকে যদি হোমো অ্যারোমেটিক হতে হয়, তাহলে এই যে নন প্ল্যানার বা যেটা sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম, সেটাকে আমার সাইক্লিক সিস্টেমের অংশ হতে হবে, সেটাকে আমার রিংয়ের একটা পার্ট হতে হবে। রিংয়ের ভেতরে আমাকে
sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম থাকতে হবে, তবে গিয়ে কম্পাউন্ডটাকে আমরা হোমো অ্যারোমেটিকের আন্ডারে ফেলার কথা ভাববো। যেহেতু কম্পাউন্ডের বাইরে, যেহেতু সাইক্লিক পার্টের বাইরে যেহেতু sp3 হাইব্রিডাইজড অ্যাটমটা রয়েছে, কার্বন অ্যাটমটা রয়েছে, দ্যাট ইজ ওয়াই কিন্তু আমরা এটাকে হোমো অ্যারোমেটিকে ফেলবো না। ক্লিয়ার? তো এবার আসি আমাদের সেকেন্ড এক্সাম্পলে। আমরা দেখবো যে এই কম্পাউন্ডটার অ্যারোমেটিসিটি কি হবে। প্রথমে আমরা কি শর্ত চেক করি, যে সিস্টেমটা আমার সাইক্লিক কিনা। গোটা সিস্টেমটা যেহেতু একটা রিং এর আকারে রয়েছে, সুতরাং সিস্টেমটা আমার সাইক্লিক। সেকেন্ড শর্ত আমরা কি দেখি, যে সিস্টেমটা আমার প্ল্যানার কিনা। তো মনে করে দেখো, আমি যখন আগের ভিডিওতে অ্যারোমেটিক কম্পাউন্ডস পড়াচ্ছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা কম্পাউন্ড সেটার প্ল্যানারিটির শর্ত কি হবে, সেটার ভেতরে থাকা অ্যাটমগুলোকে আইদার sp2 হাইব্রিডাইজড হতে হবে অথবা sp হাইব্রিডাইজড হতে হবে। এবার আমরা জানি যে ট্রিপল বন্ড মানে sp হাইব্রিডাইজড আর ডবল বন্ড মানে sp2 হাইব্রিডাইজড, সুতরাং এই দুটো মিলিয়েই যেহেতু গোটা সিস্টেমটা তৈরি হয়েছে, দ্যাট ইজ ওয়াই আমার সিস্টেমটা কি হবে, সিস্টেমটা আমার হবে প্ল্যানার। এইগুলো হচ্ছে আমার sp হাইব্রিডাইজড আর এইগুলো হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড। তোমাদের যদি হাইব্রিডাইজেশন নিয়ে যদি একটু ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে মেনশন করে জানাও, আমি হাইব্রিডাইজেশনের ওপর একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এবার আসি আমাদের থার্ড শর্ত, সেটা কি, সেটা আমরা চেক করি যে কমপ্লিট কনজুগেশন হচ্ছে কিনা। তো তোমরা বলবে যে এখানে কমপ্লিট কেন, কোনো কনজুগেশনই হচ্ছে না। তার কারণ হাইব্রিডাইজেশনের যে কটা শর্ত থাকে তার ভেতরে এই শর্তগুলো তো নেই, এই যে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড কিংবা ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড। এবার কথা হচ্ছে, ঠিকই বলেছো, আমি এগুলো বলিনি, কিন্তু যদি আমরা দেখি সিস্টেমটা, এই সিস্টেমটাকে যদি আমরা অরবিটাল আকারে দেখি, তোমরা একটু মনে করে দেখো, আমি বলেছিলাম যে যখন কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে রেজোনেন্স হবে, তো তার এই যে ডবল বন্ডগুলো ভেতরে যে পি অরবিটালগুলো থাকবে তাদেরকে প্যারালাল হতে হবে, মানে সমান্তরাল হতে হবে। এবার ভেবে দেখো, আমরা যদি এখানে একটা ট্রিপল বন্ড কনসিডার করি, তো তাহলে সেই ট্রিপল বন্ডের যে পি অরবিটালগুলো, সেই মানে এই পাই বন্ডের যে পি অরবিটালগুলো, সেগুলো কোথায় থাকবে, সেগুলো থাকবে এই রকম ভাবে, মানে পারপেন্ডিকুলার টু দিস পি অরবিটালস। এই পি অরবিটালগুলো কনজুগেশন করছে, তার পারপেন্ডিকুলারে এই পাই বন্ডটা থাকবে। সুতরাং এটা কনজুগেশনকে কি কোনোভাবে এফেক্ট করবে, করবে না। সুতরাং কনজুগেশন যেরকম চলছিল সেরকমই চলবে। সুতরাং আমার সিস্টেমটা যদি এরকমও হয়, ডবল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড, তাহলেও কিন্তু আমার কনজুগেশন হবে। আবার যদি এখানে যদি আমরা একটা ট্রিপল বন্ড কনসিডার করে নিই এবং যদি দেখি তার পি অরবিটালগুলো, তাহলে সেগুলো সিমিলার আকারে হবে। সুতরাং এটাও যদি, এখানেও যদি পি অরবিটাল থাকে, এখানেও যদি একটা এক্সট্রা যদি পাই বন্ড থাকে, এখানে যদি ট্রিপল বন্ড থাকে, তাহলেও কিন্তু কনজুগেশনটা আমার কোনোভাবে অ্যাফেক্টেড হবে না। সুতরাং আমার সিস্টেমটা যদি এরকম হয়, ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড, তাহলেও কিন্তু আমার কনজুগেশনটা অ্যাজ ইট ইজ চলতে থাকবে। সুতরাং আমরা যদি এই সিস্টেমটা দেখি, এখানে দেখবে এইটা আর এইটা, এই দুটো মিলিয়ে কিন্তু এই গোটা সিস্টেমটা তৈরি হয়েছে। সুতরাং এখানে যেহেতু এই যে পি অরবিটালগুলো থাকছে, সেগুলো যেহেতু কনজুগেশন করছে, ওই জন্য এই যে এক্সট্রা যে পাই বন্ডটা, যেটা ট্রিপল বন্ডের আকারে মজুদ রয়েছে এখানে, সেগুলো কিন্তু কোনোভাবেই অ্যাফেক্ট করবে না কনজুগেশনকে, এবং ফুললি কনজুগেশন হবে সিস্টেমে। সুতরাং কমপ্লিট কনজুগেশনও কিন্তু এখানে হচ্ছে। এবার আসে ফোর্থ শর্ত। ফোর্থ শর্ত কি, 4n+2 রুল আমরা চেক করব। এবার তোমরা দেখো যে এখানে যে পি অরবিটাল যেটা আছে, যেটা পারপেন্ডিকুলার, মানে যে এক্সট্রা যে পাই বন্ডটা, সেই পাই বন্ডটার ক্ষেত্রে কি হচ্ছে, সেই পাই বন্ডটা কিন্তু এখানে কনজুগেশন করছে না। সেই পাই বন্ডটা যেহেতু কনজুগেশন করছে না, দ্যাট ইজ ওয়াই আমরা ওই পাই বন্ডটা কিন্তু ডিলোকালাইজড ইলেকট্রনের মধ্যে ধরবো না। সুতরাং ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমরা একটা ডিলোকালাইজ পাই বন্ডই ধরবো, এবং দ্যাট ইজ ওয়াই আমরা দুটো ডিলোকালাইজ ইলেকট্রন ধরবো একটা ট্রিপল বন্ডের ক্ষেত্রে। সুতরাং সেটা যদি আমি ধরি, তাহলে এখানে দুটো ইলেকট্রন আমরা ধরবো। এখানে ডবল বন্ডের ক্ষেত্রে তো দুটো ইলেকট্রন থাকেই ডিলোকালাইজ, আবার এখানেও দুটো ডিলোকালাইজড, আবার এখানেও দুটো ডিলোকালাইজড, আবার এখানে দুটো ডিলোকালাইজড ইলেকট্রন এমনি আসে, আবার ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমি বলছি দুটো ডিলোকালাইজড। সুতরাং সব মিলিয়ে যদি আমরা ধরি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 14খানা ডিলোকালাইজড ইলেকট্রন রয়েছে। তো যেহেতু 14খানা ডিলোকালাইজড ইলেকট্রন রয়েছে, সুতরাং এখানে 4n+2 রুল ফলো করছে। n = 3, 3 4 12 আর 2 14। যেহেতু এখানে চারটে রুলই যেহেতু এখানে ফলো করলো, দ্যাট ইজ ওয়াই আমার কম্পাউন্ডটাকে আমরা কি বলবো, অ্যারোমেটিক। ওকে, তো এবার আমরা আসি আমাদের থার্ড এক্সাম্পলে। তো আমরা এই তিনটে কম্পাউন্ডের অ্যারোমেটিসিটি বিচার করব। তো প্রথমে আমরা শুরু করি এইটা দিয়ে। প্রথমে আমরা কি দেখি, এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন। হ্যাঁ, প্রথমে আমরা দেখি যে কম্পাউন্ডটা আমার সাইক্লিক কিনা। সাইক্লিক, আমার কম্পাউন্ডটাকে রিংয়ের আকারে আছে। সুতরাং
এবার কম্পাউন্ডার আমরা দেখবো যে প্ল্যানার কিনা। এবার দেখো এই জায়গায় এখানে কিছু নেই মানে হচ্ছে আমরা জানি এটাকে কার্বনের 4টে ভ্যালেন্সি কমপ্লিট করার জন্য আমাকে এখানে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করতে হবে, আর এখানেও আমার 2টো হাইড্রোজেন হয়ে যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোতে sp2 হাইব্রিডাইজড, কিন্তু এই কার্বনটা হচ্ছে আমার sp3 হাইব্রিডাইজেশন এর। অতএব তাহলে যেহেতু সাইক্লিক সিস্টেমের মধ্যে যেহেতু sp3 হাইব্রিডাইজড কার্বন আছে, দ্যাট ইজ ওয়াই আমার এটাকে আমি বলবো নন প্ল্যানার। টলুইনের ক্ষেত্রেও কিন্তু আমার ছিল sp3 হাইব্রিডাইজ, কিন্তু সেটা সাইক্লিক সিস্টেমের বাইরে ছিল, দ্যাট ইজ ওয়াই আমার ওটা প্ল্যানার ছিল সাইক্লিক সিস্টেমটা। কিন্তু এখানে যেহেতু সাইক্লিক সিস্টেমের ভেতরেই যেহেতু একটা sp3 হাইব্রিডাইজড অ্যাটম রয়েছে, দ্যাট ইজ ওয়াই আমার এটাকে নন প্ল্যানার বলছি। থার্ড পয়েন্ট কি হবে, এবার আমি চেক করবো যে আদৌ আমার এখানে কনজুগেশন হচ্ছে কিনা পার্শিয়াল। তার কারণ একবার যখন sp3 হাইব্রিডাইজেশন হয়ে গেছে তখন তো আর ফুল কনজুগেশন হবে না। সুতরাং পার্শিয়াল কনজুগেশনে যদি হয় তাহলেও আমার কম্পাউন্ডটাকে আমার হোমো অ্যারোমেটিকের দিকে নিয়ে যেতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, আবার এদিকে আরেকটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে। সুতরাং সাইক্লিক সিস্টেমের মধ্যে কোনো কনজুগেশনই নেই, নো কনজুগেশন। তো কোনো কনজুগেশন যদি না থাকে তখন আমি সেটাকে কি বলবো, এই 3টে শর্ত যদি পালন করে তখন আমরা সেই কম্পাউন্ডটাকে আমরা সাধারণত বলি নন অ্যারোমেটিক। ক্লিয়ার? এবার আসি এই এক্সাম্পলটা। এবার এই এক্সাম্পলটা আমরা কি করে তৈরি করছি, এইটা তৈরি করার একটা পদ্ধতি হচ্ছে এখান থেকে যদি H+ বা প্রোটন যদি বেরিয়ে যায়, এই sp3 হাইব্রিডাইজড কার্বনটা থেকে যদি কোনো একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, তখন আমাদের সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন তৈরি হবে। তো এই কম্পাউন্ডটার অ্যারোমেটিসিটি বা যদি চেক করতে চাই আমি কিরম করবো, প্রথমে সাইক্লিক, দ্বিতীয় হচ্ছে কম্পাউন্ডটা প্ল্যানার কিনা। এবার এখানে একটা মনে রাখার জিনিস হচ্ছে কার্বন আয়ন যদি নর্মালি যদি থাকে, যেমন ধরো এইরকম, সেক্ষেত্রে আমার এই কার্বন আয়নটা sp3 হাইব্রিডাইজড। কিন্তু আমার যদি রেজোনেন্সের পসিবিলিটি থাকে কার্বন আয়নে, তখন কিন্তু আমার এই কার্বনটা হয়ে যাবে sp2 হাইব্রিডাইজড। এটা কিন্তু sp3 হাইব্রিডাইজড, কিন্তু যখনই রেজোনেন্সের পসিবিলিটি আসবে তখনই আমার জিনিসটা হয়ে যাবে sp2 হাইব্রিডাইজড। সুতরাং এই কম্পাউন্ডের যে এই কার্বন অ্যাটমটা হচ্ছে আমার হয়ে গেল sp2 হাইব্রিডাইজড, আর বাকিগুলো তো আমরা জানি sp2 হাইব্রিডাইজড। সুতরাং তাহলে মলিকিউলটা কি হয়ে যাবে, মলিকিউলটা তাহলে আমার হয়ে যাবে প্ল্যানার। তারপর আমরা দেখবো যে কনজুগেশন হচ্ছে কিনা। কনজুগেশন এখানে খুব সুন্দরভাবে হবে, তার কারণ হচ্ছে দেখো এখানে নেগেটিভ চার্জটা এটার মাথায় রয়েছে। সুতরাং এবার এই নেগেটিভ চার্জটা যদি আমার ডিলোকালাইজড হয়, এখানে ধরো ডিলোকালাইজড হলো, সুতরাং এখানে ইলেকট্রনটা তখন বেশি হয়ে যাচ্ছে, তখন এখানে শিফট করে যাবে, যার ফলে আমার কম্পাউন্ডটা এরকম হয়ে যাবে দেখতে। আবার এখান থেকে যদি আবার যদি ডিলোকালাইজেশন হয় তখন কীরকম হবে, আবার ডিলোকালাইজ কীরকমভাবে হতে পারে, আবার ধরো এই ইলেকট্রনটা এইখানে দিয়ে দিল, সেক্ষেত্রে আবার এই কার্বনটার মাথায় ডবল বন্ডটা চলে আসবে, সেক্ষেত্রে কীরকম হবে, সেক্ষেত্রে আমার হয়ে যাবে আবার এইরকম। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, গোটা রিংয়ের ভেতরেই কিন্তু এই নেগেটিভ চার্জটা ঘুরে বেড়াচ্ছে। সো যেহেতু রিংয়ের প্রতিটা কার্বন অ্যাটমিক কনজুগেশনে ইনভলভ, দ্যাট ইজ হোয়াই আমরা এটাকে কি বলবো, কমপ্লিট কনজুগেশন। আর ফোর্থ রুল সেটা হচ্ছে আমার ডিলোকালাইজড ইলেকট্রনের নাম্বার। তো যদি দেখো এখানে দুটো ডিলোকালাইজড ইলেকট্রন, একটা মাইনাস চার্জ মানে তো দুটো ইলেকট্রন, তো সুতরাং এখানে দুটো ডিলোকালাইজড ইলেকট্রন, আর এখানে আরেকটা পাই বন্ড আমার ডিলোকালাইজ হচ্ছে। সুতরাং টোটাল হচ্ছে যে 2 আর 2 4টে ডিলোকালাইজড ইলেকট্রন হচ্ছে। সুতরাং এটা কি ফলো করছে, 4n রুল ফলো করছে। 4n রুল ফলো করলে আমরা কি হয় জানি, আমরা জানি যে এই 4টে রুল যদি ফলো করে তাহলে সেই কম্পাউন্ড আমার হবে অ্যান্টি অ্যারোমেটিক। এবার আসি সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। এইটার ক্ষেত্রে কি হবে, এইটা আমরা কিভাবে পাবো জানো, এইখান থেকে যদি হাইড্রাইড আয়ন বেরিয়ে যায়, এই কার্বনটা থেকে যদি কোনো একটা হাইড্রোজেন এই CH বন্ডের যে ইলেকট্রনটা সেটা নিয়ে বেরিয়ে যায়, তখন আমার এই ক্যাটায়নটা জেনারেট হবে। তো এইটার ক্ষেত্রে আমরা অ্যারোমেটিসিটি কীভাবে চেক করবো, সিমিলারলি প্রথমে দেখবো যে এটা সাইক্লিক কিনা, অবশ্যই সাইক্লিক। সেকেন্ড আমরা দেখবো যে এটা প্ল্যানার কিনা। আমরা জানি যে কার্বোক্যাটায়ন সবসময় sp2 হাইব্রিডাইজড হয়, সুতরাং পুরো সিস্টেমটা আমার যেহেতু sp2 হাইব্রিডাইজড, ওই জন্য সিস্টেমটা আমার প্ল্যানারও হচ্ছে। থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট আমরা দেখব যে কনজুগেশন হচ্ছে কিনা, কমপ্লিট কনজুগেশন হচ্ছে কিনা সেটা আমরা চেক করব। সেটা কীভাবে চেক করব, সেটা আমরা
রেজোনেন্স করে চেক করব। রেজোনেন্স নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে, যদি রেজোনেন্সগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, আমি রেজোনেন্সের জন্য একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো এইটার রেজোনেন্স কীরকমভাবে হবে? এইটার রেজোনেন্স হবে পজিটিভ চার্জের দিকে ইলেকট্রনটা যাবে, যেহেতু এখানে যেহেতু প্লাস চার্জ আসে, এই ইলেকট্রনের ডিমান্ড রয়েছে, সুতরাং ইলেকট্রনটা ওখানে যাবে। আর এখান থেকে ইলেকট্রনটা চলে গেল, সুতরাং এখানে তখন প্লাস চার্জ হয়ে গেল। আবার এখানে যখন আবার প্লাস চার্জ হয়ে গেল, আবার ইলেকট্রনটা এখান থেকে আবার এখানে যাবে। তো ওখানে যখন যেতে যাবে, তো তখন এইখানে আবার ডবল বন্ড হলো, কিন্তু এখানে আবার প্লাস চার্জ হয়ে গেল। সুতরাং যেহেতু গোটা রিংয়ের ভেতরেই প্লাস চার্জটা ঘুরে বেড়াচ্ছে, যেহেতু রিংয়ের প্রতিটা কার্বন অ্যাটমই যেহেতু কনজুগেশনে ইনভলভড, দ্যাট ইজ হোয়াই আমার এটাকে বলছি কমপ্লিট কনজুগেশন। তার মানে এখানে কি হলো? কমপ্লিট কনজুগেশন। তারপরের রুলটা আমরা কি দেখি? তারপরের রুলটা আমরা দেখি হচ্ছে যে নাম্বার অফ ডিলোকালাইজ পাই ইলেকট্রন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ডবল বন্ড রয়েছে, এই ডবল বন্ডটাই, এই পাই বন্ডটাই আমার ডিলোকালাইজেশনে সাহায্য করছে। আর এখানে তো পজিটিভ চার্জ মানে তো আমার আর কোনো ওখানে ইলেকট্রন নেই। সো দ্যাট ইজ ওয়াই আমার টোটাল নাম্বার অফ ডিলোকালাইজড ইলেকট্রন কতগুলো? দুটো। 4n+2 রুল ফলো করছে। আমি বলেছিলাম যে 4n+2 রুলে n = 0 ধরা যায়, কিন্তু 4n রুলে কিন্তু n = মিনিমাম ভ্যালু হচ্ছে 1, এখানে মিনিমাম ভ্যালু হচ্ছে 0। সো দ্যাট ইজ ওয়াই আমরা যদি এখানে 0 বসাই, দুইখানা ডিলোকালাইজড ইলেকট্রন যদি থাকে, তাহলে আমার সিস্টেমটা অ্যারোমেটিক হতে হবে, অ্যারোমেটিক হয়ে যাবে। যেহেতু আমার এর আগের শর্তগুলো মানছে, আবার যেহেতু আমার 4n+2 রুলটাও যেহেতু মানছে, দ্যাট ইজ ওয়াই আমার সিস্টেমটাকে কি বলবো? সিস্টেমটাকে আমরা বলবো অ্যারোমেটিক। ক্লিয়ার? তো সাইক্লোপ্রোপিনের যত কম্পাউন্ড আছে তাদের সবার অ্যারোমেটিসিটি নেচার আমি ডিসকাস করে দিলাম। তো এবার আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি সাইক্লোবিউটিনের, এবং সেগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে কোনটার অ্যারোমেটিসিটি নেচার কীরকম হবে। প্রথমে আমরা দেখব এই কম্পাউন্ডটা, যেখানে দুটো ডবল বন্ড রয়েছে সাইক্লোবিউটিন সিস্টেমে। তারপরে হচ্ছে এই কম্পাউন্ডটা, যেখানে একটা কার্বনে প্লাস চার্জ আছে আর অন্য কার্বনটায় কোনো চার্জ নেই। তারপর আমরা নেব হচ্ছে এই কম্পাউন্ডটা, যেখানে দুটো পজিটিভ চার্জ রয়েছে। ফোর্থ আমরা নেব এই কম্পাউন্ডটা, যেটা এই কম্পাউন্ডটার মতনই, শুধু এখানে যেরকম প্লাস আছে এখানে মাইনাস রয়েছে। আর ফিফথ কম্পাউন্ডটা হচ্ছে এইটার মতো, এখানে যেরকম প্লাস আর দুটো প্লাস রয়েছে, এখানে দুটো নেগেটিভ চার্জ রয়েছে দুটো পাশাপাশি কার্বনে। সুতরাং এই পাঁচটা কম্পাউন্ডের অ্যারোমেটিসিটির নেচার কি হবে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি নাম্বারিং করে দিচ্ছি A B C D E বলে। তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাও যে এই A B C D E এই প্রত্যেকটার অ্যারোমেটিসিটির নেচার কি হবে, কোনটা অ্যারোমেটিক হবে, কোনটা নন অ্যারোমেটিক হবে, কোনটা হোমো অ্যারোমেটিক হবে, বা কোনটা অ্যান্টি অ্যারোমেটিক হবে, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও এই পাঁচটা কম্পাউন্ডের। কেমন? তো এবার আমরা আসি আমাদের ফোর্থ এক্সাম্পলে। প্রথমে আমাদের কাছে আছে সাইক্লোপেন্টা ডাইনাইল কার্বনায়ন, তারপর আমাদের কাছে আছে পাইরোল, এবং লাস্টে আমাদের কাছে আছে ফিউরান। তো আমরা এই তিনটে কম্পাউন্ডেরই অ্যারোমেটিসিটি বিচার করব সাইমালটেনিয়াসলি একসঙ্গে। তো চলো, প্রথমে আমাদের শর্ত কি থাকে, আমরা কি দেখি যে সিস্টেমটা আমার সাইক্লিক কিনা। তো দেখা যাচ্ছে এই তিনটে সিস্টেমই সাইক্লিক। তারপরে আমরা কি দেখি? তারপর আমরা দেখি যে আমার সিস্টেমটা প্ল্যানার কিনা। তো দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি যে কার্বনায়ন যদি রেজোনেন্স করতে পারে, রেজোনেন্সের যদি পসিবিলিটি থাকে কার্বনায়নের, তাহলে আমার সেই কার্বনটা তখন sp2 হাইব্রিডাইজড হয়ে যাবে, এবং এই যে কার্বন এর মাথায় যে মাইনাস চার্জটা আছে, সেই মাইনাস চার্জটা তখন পিওর পি অরবিটালে থাকবে। সেটা আমি তোমাদের কিছুক্ষণ পরেই অরবিটাল ডায়াগ্রামিকে দেখাচ্ছি। আর এখানে দেখো নাইট্রোজেন রয়েছে, তো এই নাইট্রোজেনও নিশ্চয়ই তার মানে sp2 হাইব্রিডাইজডই হবে। তার কারণ নাইট্রোজেন আর কার্বন মাইনাস এই দুটো কিন্তু দেখো ইকুইভ্যালেন্ট, ইলেকট্রনিক্যালি ইকুইভ্যালেন্ট এই দুটো। সুতরাং এটা যদি sp2 হাইব্রিডাইজড হয়, এই নাইট্রোজেনটাও তাহলে sp2 হাইব্রিডাইজড হবে, আবার এই অক্সিজেনটাও sp2 হাইব্রিডাইজডই হবে। তার কারণ sp2 হাইব্রিডাইজড যদি হয় তাহলে এটা রেজোনেন্স করতে পারবে। রেজোনেন্স করলে কি হবে? রেজোনেন্স করলে এটা অ্যারোমেটিসিটির দিকে যেতে পারে, সেক্ষেত্রে এর স্টেবিলিটি বেশি হবে। কিন্তু তোমরা বলবে যে এখানে তো তাহলে দুটো লোন পেয়ার আছে, তাহলে এটা তাহলে অ্যান্টি অ্যারোমেটিক হতে পারে। সো সেটা দেখা যাক কি হয়। প্রথমে আমরা এটার অরবিটাল ডায়াগ্রামটা দেখি।
প্রথমে আমরা এখানে এক্স লিখছি, হ্যাঁ এক্স এর জায়গায় কোথায় কি হবে, মানে তিনটাকে সাইমালটেনিয়াসলি কম্প্যারিজন করবো, তো সুতরাং ওই জন্য এখানে এক্স লিখে দিচ্ছি। কোথায় কি হবে আমি পরে ওটা মুছে লিখছি। তো প্রথমে আমাদের কাছে এই সিস্টেমটা রয়েছে, তো আমরা শুরু করি ধরো এইটা দিয়ে, অক্সিজেন দিয়ে। তো এখানে যদি আমার কাছে যদি অক্সিজেন থাকে, অক্সিজেনের দুটো লোন পেয়ার, তো দুটো লোন পেয়ারের মধ্যে একটা লোন পেয়ার থাকবে হচ্ছে তোমার sp2 অরবিটালে, আর একটা লোন পেয়ার থাকবে তোমার p অরবিটালে। আমি এটা তোমাদেরকে ঠিকঠাক করে বোঝানোর জন্য একটা মডেলও নিয়ে এসেছি, তো এই মডেলটা থেকে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে কি ব্যাপার। এই যে চারটে কালো কালো যেটা আছে সেটা হচ্ছে কার্বন অ্যাটম, আর এইটা ধরে নাও অক্সিজেন। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ যে সিস্টেমটার এই অবস্থায় আছে। তো এবার তোমরা বলো যে এই যে লোন পেয়ারটা সেটা ধরে নাও এইটা, তো এই লোন পেয়ারটা যদি এইরকম ভাবে যদি থাকে, বোঝানোর সুবিধার জন্য এখানে একটা অ্যাটম দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে লোন পেয়ার মানে তো এইরকম একটা ইলেকট্রনের একটা ডেনসিটি থাকে। তো এই যে ইলেকট্রন যে পেয়ারটা যেটা থাকবে এখানে, এই ইলেকট্রন পেয়ারটা এই যে পি অরবিটাল গুলো যেটা আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে নাকি তার সঙ্গে প্যারালাল হবে। তো এই ধরো পি অরবিটাল গুলো কিরকম ভাবে থাকে কার্বনের, এরকম এরকম, মানে পাই বন্ডের যেটা পি অরবিটাল আর কি, বুঝতে পারছো তো। তো সেটাকে ধরো আমি পার্টিকুলার ধরে এটার ক্ষেত্রে ধরছি, তার কারণ একটার সঙ্গে যদি প্যারালাল কিংবা পারপেন্ডিকুলার হয় তাহলে বাকি পি অরবিটাল গুলোর সঙ্গে একই সম্পর্কই হবে। তো এবার ধরো এই কার্বনের পি অরবিটালটা আমরা কনসিডার করছি, তো এইটার সঙ্গে এই যে লোন পেয়ারটা আছে এটা প্যারালাল না পারপেন্ডিকুলার, যে কেউই বলতে পারবে যে এটা পারপেন্ডিকুলার, মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। সুতরাং আমরা কি জানি যে কনজুগেশন করার জন্য পি অরবিটাল গুলোকে থাকতে হয় পারপেন্ডিকুলার, হলে তো হয় না, আমরা তো জানি যে প্যারালাল থাকতে হয়। আর প্রথম কথা এখানে sp2 অরবিটালে আছে, আবার দ্বিতীয় কথা হচ্ছে জিনিসটা হচ্ছে পারপেন্ডিকুলারে আছে, সুতরাং এটা কি কনজুগেশন করবে? এটা কিন্তু কনজুগেশন করবে না। তাহলে এই লোন পেয়ারটা তাহলে কি হয়ে গেল, এই লোন পেয়ারটা রয়েছে আমার sp2 হাইব্রিড অরবিটালে এবং এই লোন পেয়ারটা আমার লোকালাইজড। অক্সিজেনের ক্ষেত্রে দুটো লোন পেয়ার থাকে, তাহলে আর একটা লোন পেয়ার কোনটা? আর একটা লোন পেয়ার থাকবে হচ্ছে তোমার পি অরবিটালে, যেটাকে আমি এই দুটো হোয়াইট স্টিক দিয়ে বুঝিয়েছি পি অরবিটালটা। ইলেকট্রন ডেনসিটি এই অরবিটালটার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে। তো এই যে অরবিটালটা হচ্ছে, তো এই অরবিটালটা তাহলে কি প্যারালাল এই কার্বনের পি অরবিটালগুলোর সঙ্গে? অবশ্যই প্যারালাল, দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্যারালাল হচ্ছে। তো এই অরবিটালটা যেহেতু প্যারালাল, তার জন্য এর ভেতরে যে ইলেকট্রন পেয়ারটা রয়েছে, তো সেটা কি করবে, সেটা এই পি অরবিটালগুলোর সঙ্গে, কার্বনের পি অরবিটালগুলোর সঙ্গে কি করবে, কনজুগেশন করবে। কারণ এই লোন পেয়ারটা কোথায় রয়েছে? পি অরবিটালে রয়েছে। এবং এই লোন পেয়ারটা কি? এই লোন পেয়ারটা ডিলোকালাইজড। ক্লিয়ার হয়ে গেল? এবার যখনই এই ইলেকট্রন পেয়ারটা ডিলোকালাইজড আর এই ইলেকট্রন পেয়ারটা লোকালাইজড, যখন আমরা 4n+2 হিসাব করব, তখন কি আমরা তাহলে কটা ইলেকট্রন ধরবো? অক্সিজেনের ক্ষেত্রে একটা পেয়ারই, কিন্তু একটা লোন পেয়ারই আমরা কনসিডার করব, দুটো কিন্তু করব না। তো যখন এই একটা লোন পেয়ার যখন কনসিডার করব ডিলোকালাইজড হিসেবে, তাহলে আমার ডিলোকালাইজড ইলেকট্রনের দ্বারা নাম্বার কত হচ্ছে? দুটো পাই বন্ড, আর এখানে হচ্ছে একটা লোন পেয়ার, সুতরাং 2 আর 2 4 আর 2 6। সুতরাং এখানে কমপ্লিট কনজুগেশন করবে এই গোটা রিংটার সঙ্গে। আবার রেজোনেন্স করেও দেখানো যেতে পারে, রেজোনেন্স করে আমি এখানে দেখাচ্ছি না, কিন্তু রেজোনেন্স করেও দেখানো যেতে পারে যে কমপ্লিট কনজুগেশনটা হবে। তো যেহেতু এখানে 6টা ডিলোকালাইজ পাই ইলেকট্রনও রয়েছে, সো দ্যাট ইজ হয়, তার মানে এটা বোঝা যাচ্ছে অ্যারোমেটিক। আবার এইটার ক্ষেত্রে আসি, এইটার ক্ষেত্রে তাহলে কিরকম হবে? এইটার ক্ষেত্রে কিন্তু আবার এখানে লোন পেয়ার নেই, এটা আরও ইজি হয়ে যাবে নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যাপারটা বোঝা। তার কারণ এখানে কোনো দুটো ইলেকট্রন পেয়ারের গল্পই আসছে না, এখানে একটাই রয়েছে, একটাই লোন পেয়ার রয়েছে, সুতরাং সেই লোন পেয়ারটা কোথায় থাকবে? পি অরবিটালে থাকবে। নাইট্রোজেনের ক্ষেত্রে তাহলে জিনিসটা কিরকম হয়ে যাবে? তোমরা কিন্তু আলাদা করে আরেকটা ডায়াগ্রাম আঁকবে নাইট্রোজেনের ক্ষেত্রে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে এটাকে ধরে নাও হাইড্রোজেন অ্যাটম, আর এটাকে ধরে নাও পি অরবিটাল। সুতরাং পি অরবিটালটা এই কার্বনের যে পাই বন্ড, তার যে পি অরবিটালগুলোর সঙ্গে কিসে আছে দেখো? প্যারালাল আছে। সুতরাং একই রকম অক্সিজেনের মতনই, অক্সিজেনের পি অরবিটালের কন্টেনিং লোন পেয়ারটা যেরকম ছিল এখানেও সেরকম রয়েছে এই লোন পেয়ারটা। সুতরাং হচ্ছে যে এটা তাহলে কি, এটা রেজোনেন্সে টেক পার্ট করবে, কমপ্লিট কনজুগেশন হবে, আর 4n+2 রুলও ফলো করছে, দ্যাট ইজ হয়। তাহলে আমার এটা কি, এটাও তাহলে অ্যারোমেটিক। আর কার্বনের ক্ষেত্রে কি হয়? কার্বনের ক্ষেত্রে তো আমি তোমাকে বলেছি যে কার্বন সিস্টেমে যা হবে, এই নাইট্রোজেন সিস্টেমে যা হবে কার্বন সিস্টেমও তাই হবে। কার্বনের ক্ষেত্রে খালি
এই যে লোন পেয়ারটা আছে এই লোন পেয়ারটাকে আমরা বলি মাইনাস চার্জ, তার কারণ কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4 আর এখানে দেখো টোটাল কার্বনের 5টা ইলেকট্রন হয়ে গেছে, তাই জন্য আমরা এর মাথায় একটা মাইনাস চার্জ দিয়েছি। কিন্তু সিস্টেমটা কিন্তু আলাদা কিছু নয়, নাইট্রোজেনের মতনই, শুধু এখানে একটা মাইনাস চার্জ আছে। তার এই মাইনাস চার্জটা কোথায় আছে? এই মাইনাস চার্জটা আছে এই ইলেকট্রন পেয়ার হিসেবে পি অরবিটালে, আর এটা কি করছে? কনজুগেশন করছে এই পুরো রিংটার সঙ্গে। দ্যাট ইজ ওয়াই এটা আমার ডিলোকালাইজড। সো এটা যদি ডিলোকালাইজড হয় আমরা রেজোনেন্স করে দেখাতে পারি যে এরকম করে রেজোনেন্স করবে গোটা রিংয়ের থ্রু দিয়ে। তো যেহেতু গোটা রিংয়ের থ্রু দিয়ে যেহেতু রেজোনেন্স করছে ওই জন্য এটা কমপ্লিট কনজুগেশন বাকিগুলোর মতনই। আর দেখো 4n+2 রুলও ফলো করছে, দ্যাট ইজ ওয়াই এটাও অ্যারোমেটিক। সুতরাং আমরা যেহেতু 4টে রুলই যেহেতু 3টে কম্পাউন্ডের ক্ষেত্রে ফলো করছে, ওই জন্য আমরা 3টে কম্পাউন্ডকে কি বলবো? অ্যারোমেটিক। এটাও অ্যারোমেটিক। বোঝা গেল? তো এবার আমরা আসবো আমাদের 5th এক্সাম্পলে, যেখানে আমরা নিয়েছি পিরিডিন এবং আমরা পিরিডিনের অ্যারোমেটিসিটি চেক করব। প্রথমে শর্ত কি? আমরা জানি যে কম্পাউন্ডটা সাইক্লিক হতে হয়, কম্পাউন্ডটা সাইক্লিক দেখেই বোঝা যাচ্ছে। দ্বিতীয় শর্ত কি হতে হয়? দ্বিতীয় শর্ত হচ্ছে আমার কম্পাউন্ডটাকে প্ল্যানার হতে হবে। তো কম্পাউন্ডের যে এই 5টা কার্বন অ্যাটম আছে, এই 5টা কার্বন অ্যাটম যে sp2 হাইব্রিডাইজড এবং প্ল্যানার সেটা তো সবাই জানোই। কিন্তু এই যে নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনটা কি হবে? sp2 হাইব্রিডাইজড হবে না হবে না, সেটা একটা কনফিউশন আছে, তাই তো? তো আমি কিছুক্ষণ আগেই যে বলছিলাম যে কার্বন আর নাইট্রোজেন, এই কার্বন মাইনাস মানে কার্বনায়ন আর নাইট্রোজেন এই দুটো হচ্ছে আইসো ইলেকট্রনিক। তো তাহলে কার্বন মাইনাস যখন আমরা যদি কনসিডার করি, কার্বন মাইনাস মানে তার এই যে লোন পেয়ারটা রয়েছে বা যে ইলেকট্রনটা যে এক্সট্রা পেয়ার অফ ইলেকট্রনটা রয়েছে সেটা আমার এরকম ভাবে আছে। তো তার জায়গায় আমরা একটা হাইড্রোজেনও কনসিডার করতে পারি যে একটা হাইড্রোজেন সেরকম ভাবে আছে, তার মানে এটা কি হয়ে গেল? বেনজিন হয়ে গেল। তার মানে এই যে নাইট্রোজেন সমেত যে এই যে রিংটা আর এই যে বেনজিন রিংটা, এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট ইলেকট্রনিক্যালি। তো যেহেতু ইকুইভ্যালেন্ট তাহলে কি হবে? তার মানে হচ্ছে এই যে আমার নাইট্রোজেনটা, তাহলে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কি হবে? অনায়াসেই আমার নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp2। তার কারণ এটা আর এই যে বেনজিন এই কটা হচ্ছে ইলেকট্রনিক্যালি ইকুইভ্যালেন্ট। জিনিসটা বোঝা যাচ্ছে তো? ইলেকট্রনিক্যালি ইকুইভ্যালেন্ট। তো হচ্ছে প্ল্যানারও হয়ে গেল। এবার থার্ড শর্তটা হচ্ছে আমার এখানে কমপ্লিট কনজুগেশন হচ্ছে কিনা। কমপ্লিট কনজুগেশন হচ্ছে কিনা? কমপ্লিট কনজুগেশন হচ্ছে। কিভাবে হচ্ছে? তো এখানে দেখো ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড, আবার দেখো ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড, আবার দেখো ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড। তোমরা কিন্তু ভুল করেও এখানে ডবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ারের কিন্তু কনজুগেশন কনসিডার করবে না। এবার তোমরা বলবে না কেন কনসিডার করবো না? কিছুক্ষণ আগেই যখন আমরা পিরিডিনের একটা একই রকম দেখতে মলিকিউল, পিরিডিনের মতনই দেখতে মলিকিউল পাইরোল, এটার যখন আমরা কনসিডার করছিলাম তখন তো আমরা দিব্যি এই ডবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ারের আমরা কনজুগেশন কনসিডার করছিলাম। তাহলে এখানেও তো একই রকম কেস দেখে মনে হচ্ছে, তাহলে কেন কনসিডার করবো না? কেন কনসিডার করবে না সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে এমনি বুঝিয়ে দিচ্ছি, তারপরে অরবিটাল ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করে দিচ্ছি যে কেন এই রেজোনেন্সটা হবে না। এই যে এই রেজোনেন্সটা না, এই রেজোনেন্সটা করা পসিবল নয়। তার একটা প্রথম কারণ হচ্ছে যে এইটা বোঝো যে দেখো এই কার্বন এই যে নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনটা হয়ে গেছে sp হাইব্রিডাইজড সম্ভবত, মানে জিনিসটা একটা লিনিয়ারিটি আনার চেষ্টা করবে। তো এটা যদি লিনিয়ারিটি যদি আনার চেষ্টা করে তাহলে কি জিনিসটা তাহলে প্ল্যানার হওয়ার চেষ্টা, তাহলে জিনিসটা কি একই দুটোকে এই কার্বন দুটোকে একই সমান সরল রেখায় নিয়ে আসতে চাইবে। সো তখন কি হবে? তো তখন রিংটার উপরে স্ট্রেন পড়বে, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণটা আমি অরবিটাল ডায়াগ্রাম পড়ানোর সময় বলছি। তো সুতরাং কনজুগেশন যখন এখানে হবে না এই লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডবল বন্ডের থ্রু দিয়ে, তাহলে অন্য কনজুগেশনটা আমাকে কনসিডার করতে হবে। অন্য কনজুগেশন কি? সিম্পল বেনজিনের যে কনজুগেশন করেছিলাম একই কনজুগেশন এইরকম। তো এই কনজুগেশন করলে কি হয়ে যায়? এই কনজুগেশন করলে জাস্ট ডবল বন্ডগুলো নিজেদের পজিশনটা পাল্টে নেয়। এই ডবল বন্ডটা চলে যাবে এখানে, এই ডবল বন্ডটা চলে যাবে এখানে, এই ডবল বন্ডটা চলে যাবে এখানে। এটা হচ্ছে কারেক্ট কনজুগেশন। যেহেতু কমপ্লিট কনজুগেশন হচ্ছে, সুতরাং থার্ড পয়েন্টটাও আমার পেরিয়ে গেল। এবার আমরা ফোর্থ পয়েন্টটা দেখার আগে আমরা একবার অরবিটাল ডায়াগ্রামটা আঁকব। তো অরবিটাল ডায়াগ্রামটা এরকম, যেখানে ডবল বন্ড রয়েছে 3টে। তো এই যে ডবল বন্ডগুলো যে রয়েছে, তারপরে আমরা যে এখানে যে লোন পেয়ারটা যেটা রাখবো, লোন পেয়ারটা আমরা কোথায় রাখবো? লোন পেয়ারটা আমরা রাখবো sp2 হাইব্রিড অরবিটাল। এবার তোমরা প্রশ্ন করবে কেন?
এখানে এই যে এই যে পি অরবিটাল থাকতে আবার এই ডবল বন্ডে এই, তো তোমরা এবার প্রশ্ন করবে কেন এখানে এই পি অরবিটাল থাকতে এই sp2 হাইব্রিড অরবিটালে কেন এই লোন পেয়ারটাকে রাখা হলো? তার অ্যান্সার হচ্ছে এই পি অরবিটালটা তো অলরেডি পাশের কার্বনের সঙ্গে বন্ড ফরমেশন করে পাই বন্ড তৈরি হয়ে গেছে। তো এটা যেহেতু পাই বন্ড বানিয়ে ফেলেছে, তো সুতরাং এর পক্ষে আর এই পি অরবিটালে আলাদা করে এই লোন পেয়ারটাকে জায়গা দেওয়ার ক্ষমতা নেই এর। সো দ্যাট ইজ ওয়াই এই যে লোন পেয়ারটা এটা আমার থাকবে sp2 হাইব্রিড অরবিটালে। সুতরাং এটা কি হবে? এটা হবে লোকালাইজড। কেন লোকালাইজড? তার কারণ হচ্ছে মডেলটা দিয়ে দেখো বোঝাচ্ছি। তো এখানে যদি ধরে নাও এই 5টা কার্বনের সঙ্গে এই যে নাইট্রোজেনটা আছে, তো এটা ধরে নাও লোন পেয়ার। তো এই যে কার্বনগুলোর যে পি অরবিটাল বা এর নিজেরই যে পি অরবিটাল, এগুলোর সঙ্গে এটা কিসে আছে দেখো, এটা কি এগুলো এই না কার্বনের পি অরবিটালগুলোর সঙ্গে এটা এই লোন পেয়ারটা রয়েছে পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলারে যদি কোনো লোন পেয়ার থাকে সে নিশ্চয়ই কনজুগেশন করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই এই কনজুগেশনটা ভ্যালিডই নয়। তার কারণ এই নাইট্রোজেনের এই যে লোন পেয়ারটা এটা রয়েছে sp2 হাইব্রিড অরবিটালে, আর কনজুগেশন করার জন্য আমার দরকার পিওর পি অরবিটালে সেই লোন পেয়ারটাকে। দ্যাট ইজ ওয়াই এটার ক্ষেত্রে কিন্তু আমার যেহেতু পিওর পি অরবিটালে ছিল লোন পেয়ারটা, দ্যাট ইজ ওয়াই আমার ওখানে কনজুগেশন হচ্ছিল, কিন্তু এখানে যেহেতু sp2 হাইব্রিড অরবিটালে যেহেতু রয়েছে তাই ওই জন্য এখানে কনজুগেশন করবে না। তাহলে একটা সহজ টেকনিক কি মনে রাখার, যে কখন নাইট্রোজেন কনজুগেশন করবে কখন নাইট্রোজেন কনজুগেশন করবে না? সিম্পল, সাইক্লিক সিস্টেমে যদি নাইট্রোজেনের সঙ্গে ডবল বন্ড থাকে তাহলে তার আর কনজুগেশন করা হবে না, তার যে লোন পেয়ার সেটা আর কনজুগেশনে টেক পার্ট করতে পারবে না। নোট করে নাও যে সাইক্লিক সিস্টেমে যদি নাইট্রোজেনের সঙ্গে ডবল বন্ড থাকে তাহলে সেই নাইট্রোজেনের লোন পেয়ার কনজুগেশন করবে না। যদি দেখো এটার ক্ষেত্রে দেখো সাইক্লিক সিস্টেমে নাইট্রোজেন রয়েছে কিন্তু নাইট্রোজেনের সঙ্গে কি ডবল বন্ড রয়েছে? নেই, তাহলে সেই লোন পেয়ার আমার কনজুগেশনে টেক পার্ট করবে। বোঝা গেল? যদি কনজুগেশনের পসিবিলিটি থাকে তো। তো এবার আসি ফোর্থ রুলে। ফোর্থ রুলটা কি আমার? ফোর্থ রুলটা হচ্ছে 4n+2 রুল অথবা 4n রুল। দেখি আমার কোনটা ভ্যালিড হচ্ছে। তাহলে এখানে দেখো 2 আর 2 4 আর 2 6, 6টা হচ্ছে আমার যেহেতু ডিলোকালাইজড পাই ইলেকট্রন, ওই জন্য আমরা এটাকে 4n+2 এর আন্ডারে ফেলছি। এটাকে কিন্তু আমরা কিন্তু 8 ইলেকট্রন ধরবো না। তোমরা ভুল করেও কিন্তু এটাকে 8 ইলেকট্রন করবে না, যে এখানে 2 আর 2 4 আর 2 6 আর এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা ধরলেই কিন্তু এটা 8খানা ইলেকট্রন হয়ে যাবে, কিন্তু না, তাহলে কিন্তু এবার অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার চান্স আছে। কিন্তু এটা কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক নয়, তার কারণ এর যে লোন পেয়ারটা সেটা কিন্তু কনজুগেশনে বা যে ডিলোকালাইজেশনে টেক পার্ট করছে না, সুতরাং এটা ডিলোকালাইজড ইলেকট্রন নয়। ডিলোকালাইজড ইলেকট্রন হচ্ছে এই 6টা। সো দ্যাট ইজ ওয়াই কম্পাউন্ডটা কিন্তু আমার অ্যান্টি অ্যারোমেটিক হবে না। কম্পাউন্ডটা আমার কি হবে? কম্পাউন্ডটা আমার 6খানা ডিলোকালাইজড পাই ইলেকট্রন নিয়ে কম্পাউন্ডটা আমার হবে অ্যারোমেটিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। ক্লিয়ার? তো এবার দেখো এই এক্সাম্পলটার সঙ্গে রিলেটেড আর একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ফিনাইল কার্বনায়ন। এখানে একটা মাইনাস চার্জ। তো এইটা কি হবে? আমি তোমাদের প্রথম থেকেই বলছি যে নাইট্রোজেন আর C- ইকুইভ্যালেন্ট, সুতরাং এখানে যা হচ্ছে এখানেও তাই হবে। শুধু এখানে যে নেগেটিভ চার্জটা রয়েছে সেটা হচ্ছে এরমভাবে এই নাইট্রোজেনের লোন পেয়ারের মতো এরমভাবে থাকবে। তো এই যে নেগেটিভ চার্জটা এটা তাহলে কোন অরবিটালে রয়েছে? এটা কিন্তু এই নাইট্রোজেনের মতনই, এই ধরো এখানে ধরো এবার ফিনাইল কার্বনায়নের এটা দেখাই, এটা কিন্তু এই নাইট্রোজেনের ক্ষেত্রে যেরকম ছিল সেই রকমই, এটা কিন্তু sp2 হাইব্রিড অরবিটালে রয়েছে এবং এটা লোকালাইজড। দ্যাট ইজ ওয়াই। সুতরাং এটা কি তাহলে কনজুগেশনে টেক পার্ট করবে? করবে না, তার কারণ এটা নাইট্রোজেনের মতনই এটা sp2 হাইব্রিডাইজড অরবিটালে রয়েছে। দ্যাট ইজ ওয়াই আমার জিনিসটা এই পি অরবিটালগুলোর সঙ্গে পারপেন্ডিকুলার, সো এটা কনজুগেশন করার কোনো পসিবিলিটি নেই। তো এবার একটা যেটা কোয়েশ্চেন রয়েছে, এই কম্পাউন্ডটাতে একটা নেগেটিভলি চার্জ কম্পাউন্ড, তো তার সঙ্গে ধরে নেওয়া যাক একটা পজিটিভলি চার্জ পার্টও তো থাকবে সেটার, তো সেটা ধরে যাওয়া যাক A+। তো তাহলে এই কম্পাউন্ডটার যেহেতু একটা পোলারিটি রয়েছে, আমরা কি কম্পাউন্ডটাকে মানে যে ফিনাইল যে কার্বনায়নটাকে কি আমরা তাহলে কোয়াসি অ্যারোমেটিক বলতে পারি, যেহেতু এখানে একটা পোলারিটির ব্যাপার রয়েছে? অ্যান্সার হচ্ছে না। তো কেন না? তার কারণ হচ্ছে কোয়াসি অ্যারোমেটিক কম্পাউন্ড আমরা কাকে বলবো? যদি কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে পোলারিটি কনসিডার করার পর কম্পাউন্ডটা যদি অ্যারোমেটিক হয় তখন আমরা সেটাকে বলি কোয়াসি অ্যারোমেটিক। এখানে দেখো কম্পাউন্ডটা কিন্তু অলরেডি অ্যারোমেটিক ছিল। এই কম্পাউন্ডটা কোত্থেকে এসছে? এই কম্পাউন্ডটা তো এসছে বেনজিন থেকে না? বেনজিন থেকে যখন একটা H+ চলে গেছে তখন এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে।
যে একটা মাইনাস চার্জ নিয়ে। তো সুতরাং কম্পাউন্ডটা তো আগেই অ্যারোমেটিক ছিল, তো এই কম্পাউন্ডটাকে কিন্তু নতুন করে আমরা আর বলতে পারবো না, কোয়াসি অ্যারোমেটিক বলতে পারবো না। কোয়াসি অ্যারোমেটিক কম্পাউন্ড আমরা কাকে বলতাম? কোয়াসি অ্যারোমেটিক কম্পাউন্ড আমরা এই কম্পাউন্ডটাকে বলতে পারতাম। যেহেতু এই কম্পাউন্ডটা আগে কীরকম ছিল, কম্পাউন্ডটা আগে ছিল এই রকম, কিন্তু হাইড্রোজেন H মাইনাসটা ছাড়ার পর জিনিসটা অ্যারোমেটিক হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই এটার যদি কোনো একটা কাউন্টার পার্টও যদি থাকে, তো আমরা সেটাকে তখন বলবো যে কি বলবো, আমরা তখন সেটাকে বলবো কোয়াসি অ্যারোমেটিক। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা বলতে পারছি না, তার কারণ হচ্ছে যে জিনিসটা অলরেডি অ্যারোমেটিক ছিল, ওই জন্য আমরা এটাকে অ্যারোমেটিক বলতে পারি, কিন্তু কোয়াসি অ্যারোমেটিক কিন্তু আমরা এটাকে কখনোই বলতে পারবো না। এইটাকে কিন্তু আমরা কি বলতে পারি, এটাকে আমরা অ্যারোমেটিকও বলতে পারি, আবার এটাকে আমরা ইচ্ছা করলে কোয়াসি অ্যারোমেটিকও বলতে পারি, কিছু যায় আসে না। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এটাকে কোয়াসি অ্যারোমেটিক বলা যাবে না, তার কারণ এটা অলরেডি অ্যারোমেটিক ছিল, এটা অ্যারোমেটিক ছিল এবং এটা H মাইনাসটা H প্লাসটা ছাড়ার পরেও এটা অ্যারোমেটিকই আছে, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা শুধু অ্যারোমেটিকই বলবো। তো এবার আমরা আসি আর একটা এক্সাম্পলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 5 মেম্বার রিং আছে, যেখানে একটা বোরন আছে, এখানে একটা 7 মেম্বার রিং এর মধ্যে বোরন আছে, এবং এখানে একটা বোরন নাইট্রোজেনের একটা সাইক্লিক রিং আছে। তো প্রথমে আসি ফার্স্ট স্টেটটার ক্ষেত্রে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে, আচ্ছা আমরা জানি যে বোরনের হাইব্রিডাইজেশন কি, আমরা কি জানি বোরনের ক্ষেত্রে কি হয়, বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ns2np1, তাই না? তার মানে হচ্ছে যে এখানে দুটো এস এ দুটো ইলেকট্রন রয়েছে আর পিতে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা। তো এক্সাইটেড স্টেটে যদি চলে যায়, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে, এক্সাইটেড স্টেটে চলে গেলে কি হবে কনফিগারেশন, এক্সাইটেড স্টেটে চলে গেলে এই ইলেকট্রনটা চলে যাবে এখানে, সুতরাং এখানে একটা। আর যদি কম্বিনেশন যদি করে নেয়, তো এক্সাইটেড স্টেটে একবার আমি কম্বিনেশন করেই দেখাচ্ছি হাইব্রিডাইজেশন স্টেটে কিরকম হচ্ছে। তো সেক্ষেত্রে এটা এখানে একটা এখানে একটা, তো এই তিনটে বন্ড ফরমেশন করার পরেও এর কাছে কিন্তু একটা ভ্যাকেন্ট অরবিটাল থেকে যাচ্ছে। তো এই যে ভ্যাকেন্ট অরবিটালটা আছে, এই ভ্যাকেন্ট অরবিটালটার কি কাজ, এবার মনে করে দেখো যে কনজুগেশন যখন পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে এরকম ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ভ্যাকেন্ট অরবিটাল থাকলে সেখানে কনজুগেশন হয়। তো এই এক্সাম্পলটা হচ্ছে সেই রকম। তো তাহলে আমরা দেখি কি হচ্ছে, তার মানে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে বোরনের ভ্যাকেন্ট একটা অরবিটাল রয়েছে যেখানে ডিলোকালাইজেশন পসিবল। তো তাহলে এইখানে এটা তাহলে কি হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন, এবং বাকিগুলো তো sp2 হাইব্রিডাইজেশন, বোঝাই যাচ্ছে। তো আমরা এবার সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ করি। প্রথমে সিস্টেমটা আমার সাইক্লিক, দ্বিতীয়ত সিস্টেমটা কি আমার প্ল্যানার, বাকি কার্বনগুলো তোমরা দেখে বুঝতে পারছো যে sp2 হাইব্রিডাইজ আর এটাও sp2 হাইব্রিডাইজ, সুতরাং প্ল্যানার। কন্টিনিউয়াস কনজুগেশন হচ্ছে কিনা দেখে নিই, এখানে যদি ভ্যাকেন্ট অরবিটাল যদি থাকে তাহলে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ভ্যাকেন্ট অরবিটাল, ডবল বন্ড সিঙ্গেল বন্ড ভ্যাকেন্ট অরবিটাল, সুতরাং কনজুগেশন হচ্ছে, কমপ্লিট কনজুগেশন হচ্ছে। আর ফোর্থ আমরা দেখি এটা কি ফলো করছে, এখানে দেখো দুটো ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন, আর এখানে কি ভ্যাকেন্ট অরবিটালটা আছে, ভ্যাকেন্ট অরবিটাল মানে কোনো ইলেকট্রন নেই ওখানে। কিন্তু তোমরা বোরনের আবার এই যে 4টি ইলেকট্রন ধরে বসো না, বোরনের ওই এখানে যে 3টি ইলেকট্রন ছিল, সরি ওখানে কিন্তু তোমরা আবার বোরনের ওই যে 3টি ইলেকট্রন ছিল ওটাকে ধরে বসো না। তার কারণ হচ্ছে এখানে কিন্তু বোরনের কোন অরবিটালটা আমার কনজুগেশন ইনভলভ, ভ্যাকেন্ট অরবিটালটা। ভ্যাকেন্ট অরবিটালটা মানে কি, ওখানে কোনো ইলেকট্রন নেই, সুতরাং আমার টোটাল নাম্বার অফ ডিলোকালাইজড ইলেকট্রন হচ্ছে আমার এই পাই বন্ডের দুটো ইলেকট্রন, আমার এই পাই বন্ডের দুটো ইলেকট্রন, টোটাল 4 ডিলোকালাইজড ইলেকট্রন। তো তাহলে এই জিনিসটা তাহলে কি হবে, জিনিসটা তাহলে আমার হয়ে যাবে এটা অ্যান্টি অ্যারোমেটিক, ইজি। সেকেন্ড ডেটটার ক্ষেত্রে কি, সেকেন্ড ডেটটার ক্ষেত্রে দেখো জিনিসটা সাইক্লিক, জিনিসটাতে একদম সুন্দর প্ল্যানারিটি রয়েছে, তারপরে জিনিসটা কমপ্লিট কনজুগেশন করছে কিনা দেখে নিই। দেখো ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড রয়েছে এদিকে, আবার এদিকে দেখো ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড রয়েছে, আর এদিকে দেখো ডবল বন্ড সিঙ্গেল বন্ড ভ্যাকেন্ট রয়েছে, আবার ডবল বন্ড সিঙ্গেল বন্ড ভ্যাকেন্ট রয়েছে, তার মানে গোটা সিস্টেমই আমার কনজুগেশনে ইনভলভ। তো দ্যাট ইজ ওয়াই আমার এখানে কমপ্লিট কনজুগেশন হচ্ছে। আর রুল নাম্বার 4 কি হচ্ছে, রুল নাম্বার 4-এ কি দেখছি আমি, রুল নাম্বার 4-এ আমি দেখছি যে আমার এখানে যেহেতু ভ্যাকেন্ট অরবিটালটা আছে, এখানে কোনো ইলেকট্রন নেই, আর এখানে দুটো 4টে আর দুটো 6টা, সুতরাং টোটাল 6খানা আমার এখানে ডিলোকালাইজড ইলেকট্রন রয়েছে। ডিলোকালাইজড ইলেকট্রন যদি 6টা থাকে তার মানে এটা 4n+2 রুল ফলো করছে। 4n+2 রুল ফলো করলে কি হয়, বাকি রুলগুলোর সঙ্গে যদি 4n+2 রুল ফলো করে তখন আমার সিস্টেমটা আমার হয়ে যায় অ্যারোমেটিক। এবার আসি থার্ড এক্সাম্পলে। থার্ড এক্সাম্পলটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, এটাকে আমরা সাধারণত বলে থাকি ইনঅর্গানিক বেনজিন
বা বোরাজিন বলি আমরা এটাকে। তো নাম শুনেই বুঝতে পারছি ইনঅর্গানিক বেনজিন, বেনজিন আমার কি অ্যারোমেটিক, তো সুতরাং তার মানে এটাও অ্যারোমেটিকই হবে। তো তার এক্সপ্লেনেশন হচ্ছে দেখো এইরকম, যে এখানে নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে। কিছুক্ষণ আগেই আমি বলেছি যে সাইক্লিক সিস্টেমে নাইট্রোজেনের সঙ্গে যদি ডবল বন্ড থাকে তাহলে সেই নাইট্রোজেনের লোন পেয়ার কনসিডার আমরা করবো না ডিলোকালাইজেশনে, আর যদি ডবল বন্ড যদি না থাকে তাহলে সেই লোন পেয়ার আমরা ডিলোকালাইজেশনে কনসিডার করবো। তো তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে ডবল বন্ড আছে কোথাও নেই, নাইট্রোজেনগুলোর সঙ্গে শুধু 3টে সিঙ্গেল বন্ড, সুতরাং তাহলে এটা কি ডিলোকালাইজেশনে কনসিডার হবে? যদি ডিলোকালাইজেশনের চান্স হয় তাহলে অবশ্যই কনসিডার হবে। এবার আমি যখন তোমাদেরকে কনজুগেশন করিয়েছিলাম আগের ভিডিওতে, তখন আমি বলেছিলাম যে শুধুমাত্র 5 ধরনেরই কনজুগেশন হয়। হ্যাঁ, সাধারণত 5 ধরনেরই কনজুগেশন হয়, কিন্তু আরও দুটো স্পেশাল এবং রেয়ার কেস অফ কনজুগেশন আছে। সেটা কি? সেটা হচ্ছে আমার একটা হতে পারে এই ধরনের কেস, যেখানে আমার একটার মাথায় রয়েছে একটা কেস হচ্ছে এই রকম, যেখানে আমার এ এর মাথায় রয়েছে লোন পেয়ার এবং বি এর মাথায় রয়েছে পজিটিভ চার্জ। আর একটা হতে পারে যেখানে আমার এ এর মাথায় রয়েছে লোন পেয়ার এবং বি এর মাথায় রয়েছে ভ্যাকেন্ট অরবিটাল। মাঝখানে কি রয়েছে? মাঝখানে একটা সিঙ্গেল বন্ড রয়েছে, ডবল বন্ড সিঙ্গেল বন্ড ভ্যাকেন্ট অরবিটাল, আর ডবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ। তোমরা ইচ্ছা করলে ওখানে 5 ধরনের কনজুগেশনের সঙ্গে এই 2 ধরনের কনজুগেশন অ্যাড করে নিতে পারো, অথবা তোমরা এখানেও তোমরা জিনিসটাকে নোট করে নিতে পারো। তো একবার যখন এই রকম হয়ে যাচ্ছে, তো দেখো তাহলে এখানে কি হচ্ছে, দেখো এখানে লোন পেয়ার সিঙ্গেল বন্ড, এটার কি কন্টিনিউইং, এখানে ভ্যাকেন্ট অরবিটাল আছে, সুতরাং লোন পেয়ার সিঙ্গেল বন্ড ভ্যাকেন্ট অরবিটাল। আবার দেখো লোন পেয়ার সিঙ্গেল বন্ড ভ্যাকেন্ট অরবিটাল, আবার দেখো লোন পেয়ার সিঙ্গেল বন্ড ভ্যাকেন্ট অরবিটাল। গোটা সিস্টেমটাতেই এই ধরনের কনজুগেশন হচ্ছে। আর ফার্স্ট দুটো রুল তো এটা ফলো করছেই, যেহেতু এটা sp2 হাইব্রিডাইজড, আর যেহেতু এটা সাইক্লিক, সুতরাং থার্ড রুলও ফলো করলো, তার মানে হচ্ছে এটা কমপ্লিট কনজুগেশনও করলো, 1 কমপ্লিট 2 কমপ্লিট 3 কমপ্লিট। এবার আমার ফোর্থ রুলটা দেখি। ফোর্থ রুলটা কি? ফোর্থ রুলটা হচ্ছে আমার নাম্বার অফ ডিলোকালাইজড পাই ইলেকট্রন বা নাম্বার অফ ডিলোকালাইজড ইলেকট্রন। তো নাম্বার অফ ডিলোকালাইজড ইলেকট্রন এখানে কতগুলো, এটা যদি আমরা রেজোনেন্স করি তাহলে আমরা দেখতে পাবো এইটা আমার রেজোনেন্স ইনভলভ হবে, এইটা আমার রেজোনেন্স ইনভলভ হবে, আবার এইটা আমার রেজোনেন্স ইনভলভ হবে। সুতরাং আমার রেজোনেন্স হওয়ার পর জিনিসটা কীরকম দেখতে দাঁড়াবে? জিনিসটা এইরকম দেখতে হবে। এখানে দেখো তাহলে একটা ডবল বন্ড চলে আসবে, তো এখানে ডবল বন্ড দেওয়ার ফলে এখানে বি এর এখানে মাইনাস চলে আসবে। প্রত্যেকটার সঙ্গে একটা করে হাইড্রোজেন রয়েছে, সেটা আর দেখাচ্ছি না আলাদা করে। তো এখানে তাহলে কি হবে, নাইট্রোজেনের মাথায় প্লাস চলে আসবে, এটার মাথায় মাইনাস চলে আসবে, এর মাথায় প্লাস চলে আসবে, এর মাথায় মাইনাস চলে আসবে। তার কারণ নাইট্রোজেন, দেখো নাইট্রোজেনটা কি করছে, দেখো নাইট্রোজেনের সঙ্গে তো 4টে বন্ড ফর্ম হয়ে যাচ্ছে, 1 2 3, আর এখানে একটা হাইড্রোজেন রয়েছে। সুতরাং হচ্ছে যে তোমার 4টে বন্ড যেহেতু ফর্মেশন হয়ে যাচ্ছে, সুতরাং নাইট্রোজেনের মাথায় কি আসবে, প্লাস চার্জ চলে আসবে। আর বোরনের যেহেতু একটা এক্সট্রা বন্ড ফর্মেশন হচ্ছে, সুতরাং এখানে তাহলে কি চলে আসবে, মাইনাস চার্জ। তাই বলে তোমরা এই মাইনাস চার্জটাকে আবার ভেবো না যে এটা লোন পেয়ার বা হচ্ছে যে এক্সট্রা পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, এটাকে আবার যোগ করে দিও না। তো ওই জন্য এই ফর্মেশনটা বা এই স্ট্রাকচারটা হচ্ছে কম্পাউন্ডার, তোমরা মোর ইজিলি ধরতে পারবে। এই স্ট্রাকচারটা যদি দিয়ে দেয় ধরতে পারা মুশকিল আছে, তোমরা কনফিউজ হয়ে যেতে পারো। তো সুতরাং এখানে আবার এই মাইনাস চার্জগুলোকেও তোমরা অ্যাড করে দিতে পারো, সুতরাং এটা কিন্তু ভুল করবে না। এই স্ট্রাকচারটা ভালো করে নোট করে রাখো, এটা হচ্ছে বোরাজিনের রেজোনেন্স করার পরে স্ট্রাকচার, সুতরাং এটা খুব ভালো করে মন দিয়ে দেখে রাখবে। সুতরাং এটা দেখো এখানে তাহলে কতগুলো ডিলোকালাইজড ইলেকট্রন হচ্ছে, এই নাইট্রোজেনে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, 6টা যদি ডিলোকালাইজড ইলেকট্রন হয়, তার মানে কি ওইগুলো ফলো করে গেল 4n+2 ডিলোকালাইজড ইলেকট্রনের। তো সুতরাং তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটাও হয়ে যাবে তাহলে আমার অ্যারোমেটিক। বেনজিনের মতনই, বেনজিনের যেরকমভাবে 4টে রুল ফলো হয়েছিল, এর ক্ষেত্রেও সেরকমভাবেই 4টে রুল ফলো হলো, এবং স্ট্রাকচারটা দেখতেও বেনজিনের মতো হয়ে গেছে। দেখো রেজোনেন্স করার পর, কনজুগেশন কনসিডার করার পর আমার স্ট্রাকচারটা দেখতে বেনজিনের মতো হয়ে গেছে। তো দ্যাট ইজ ওয়াই আমরা কম্পাউন্ডটাকে বলে থাকি ইনঅর্গানিক বেনজিন। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। ওকে, তো এতক্ষণ আমরা কার্বন ছাড়াও নাইট্রোজেন, অক্সিজেন, তারপর এখন বোরন, এই বিভিন্ন রকম হেটারো অ্যাটম কনসিডার করে অ্যারোমেটিসিটির বিভিন্ন এক্সাম্পল দেখলাম। এবার আমি তোমাদেরকে কিছু প্রবলেমস দিয়ে দিচ্ছি, যেটার সলিউশন তোমরা নিচে মেনশন করে জানাও যে কোনটার অ্যারোমেটিসিটির কি হবে। প্রথমে আমরা নিই এই মলিকিউলটাকে, যেখানে এই টাইপের, এটা আগের অবধি আমি দিয়েছিলাম ই, তাহলে এটা হচ্ছে এফ,
তারপরে ধরো এইটা, জি, তারপরে ধরো এইটা, এইচ, ওকে। তারপরে ধরো এই এক্সাম্পলটা, এটা হচ্ছে আই। তারপরে হচ্ছে ধরো এই এক্সাম্পলটা, ওকে। তারপরে ধরো এটা হচ্ছে আই জে, এটা আর এটা ধরো আর একটা লাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এখানে অক্সিজেন, এটা হচ্ছে আইজিকে। তো এই কটা কম্পাউন্ডের তোমরা অ্যারোমেটিক নেচার বিচার করে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, কেমন? তো এবার আমরা একটা নতুন ক্লাস অফ কম্পাউন্ড সম্পর্কে জানবো। নতুন শুধুমাত্র নামে, এই কম্পাউন্ডের যে সমস্ত এক্সাম্পলগুলো আছে সেগুলো আমরা অ্যারোমেটিসিটির প্রথম থেকে করে আসছি। তো এই ক্লাসটার নাম হচ্ছে অ্যানিউলিন। তো এই অ্যানিউলিনের ক্যারেক্টারিস্টিক্স কি কি? প্রথমত তো হচ্ছে মলিকিউলটাকে আমার হতে হবে সাইক্লিক, দ্বিতীয়ত নিউট্রাল হতে হবে, তৃতীয়ত হচ্ছে আমার মলিকিউলটার ডিজাইন হতে হবে এরকম যে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড, এরকম ভাবে যেন মলিকিউলটা প্রোগ্রেশন হবে। তো এটার যদি আমরা নামকরণে যাই, তো আমরা কোনো একটা মলিকিউলকে এরকম ভাবে নামকরণ করি যে এক্স অ্যানিউলিন। তো সেখানে আমার এক্সটা কি? এক্সটা হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটমস প্রেজেন্ট ইন দ্য রিং। তার কারণ মলিকিউলটা যেহেতু আমার সাইক্লিক, ওই জন্য রিং সিস্টেমটা যতগুলো কার্বন অ্যাটম নিয়ে তৈরি হচ্ছে, তো সেইটাকেই আমরা বলছি যে এক্স, এবং সেটার অনুসারে আমার কম্পাউন্ডটার নমেনক্লেচার হচ্ছে। তো এবার কথা হচ্ছে, এবারে এক্স এর ভ্যালু কি কি হতে পারে? তো তোমরা নিজে থেকে বলো যে এক্স এর ভ্যালু কি 1, 2 এগুলো হতে পারে? এগুলো হওয়া একদমই পসিবল না। তার কারণ একটা রিং তৈরি করতে গেলে, একটা কম্পাউন্ডকে যদি সাইক্লিক করতে হয়, অ্যাটলিস্ট 3খানা কার্বন লাগে, সাইক্লোপ্রোপেনে যেরকম। তো এবার সাইক্লোপ্রোপিন টাইপের সিস্টেম যদি আমরা কনসিডার করি, তো তারপর যদি ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড এই ধরনের সিস্টেম আমরা যদি বিল্ড করার চেষ্টা করি, তো দেখো তাহলে কি হচ্ছে, প্রথমে ডবল বন্ড এখানে একটা বিল্ড করলাম, তারপরে একটা সিঙ্গেল বন্ড, তারপরে আবার একটা সিঙ্গেল বন্ড হচ্ছে। আবার যদি ডবল বন্ড দিই তাহলে দুটো ডবল বন্ড পাশাপাশি হয়ে যাবে। সুতরাং এই যে 3 অ্যানিউলিন তৈরি করা কখনোই সম্ভব নয়। তার কারণ এই ধরনের যে গঠন, সেটা আমার আনা সম্ভব নয় 3 মেম্বার রিংয়ে। তো এবার আমার 4 অ্যানিউলিন কি পসিবল? 4 অ্যানিউলিন কিরকম হবে যদি আমরা ডিজাইন করার চেষ্টা করি? 4 অ্যানিউলিন যদি হতে হয়, তাহলে সেটাকে 4 মেম্বার রিং হতে হবে। এবং 4 মেম্বার রিংয়ে যদি আমরা এরকম ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড দেওয়ার চেষ্টা করি, এই যে ডবল বন্ড দেন সিঙ্গেল বন্ড দেন আবার একটা ডবল বন্ড দেন একটা সিঙ্গেল বন্ড, তো তাহলে দেখো এই মলিকিউলটা কিন্তু এই 3টে শর্তই ফলো করছে। তো এবার আমাদের এটা কি উদাহরণ? তার মানে এটা হচ্ছে আমার 4 অ্যানিউলিন, তার মানে 4 অ্যানিউলিনটা হচ্ছে আমার আসলে সাইক্লোবিউটাডাইন। ওই জন্য আমি বলেছিলাম যে এক্সাম্পলগুলো আমাদের সব চেনা চেনা। তো এই সাইক্লোবিউটাডাইন আমার কি হয়? সাইক্লোবিউটাডাইন আমার অ্যান্টি অ্যারোমেটিক হয়, যেহেতু মলিকিউলটা প্ল্যানার, যেহেতু মলিকিউলটা সাইক্লিক, যেহেতু মলিকিউলটার ভেতরে কন্টিনিউয়াস কনজুগেশন হচ্ছে এবং 4n ডিলোকালাইজড ইলেকট্রন রুল এটা ফলো করছে, দ্যাট ইজ ওয়াই আমার এটা অ্যান্টি অ্যারোমেটিক। এবার বলো যে 5 অ্যানিউলিন কি পসিবল? 5 অ্যানিউলিন কিরমভাবে গঠন করার চেষ্টা করা যেতে পারে? একটা 5 মেম্বার রিং নেব, তারপর আমি অল্টারনেটিভ পজিশনে ডবল বন্ড বসাবো, ডবল বন্ড সিঙ্গেল বন্ড আবার ডবল বন্ড আবার সিঙ্গেল বন্ড। এরপর এখানে যদি ডবল বন্ড দিই তাহলে দুটো ডবল বন্ড পাশাপাশি হয়ে যাবে, আবার এটার ক্ষেত্রেও দেখো দুটো সিঙ্গেল বন্ড পাশাপাশি হয়ে যাচ্ছে। সুতরাং 5 অ্যানিউলিনও পসিবল নয়। আচ্ছা, এবার আমরা দেখি যে 6 অ্যানিউলিন কি পসিবল? 6
6 অ্যানিউলিন আর কিছুই নয়, আমাদের অতি পরিচিত বেনজিন মলিকিউল। তার কারণ দেখো, একটা 6 মেম্বার রিংয়ে যদি আমরা অল্টারনেট পজিশনে ডবল বন্ড দিই, ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড, তো তাহলে আমরা বেনজিন পেয়ে যাচ্ছি। তার মানে এটা কি হবে? অ্যারোমেটিক হবে। সুতরাং এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি যে অড নাম্বারের কার্বন যদি রিং তৈরি করে তাহলে সেটার অ্যানিউলিন পসিবল নয়। এখানে এক্স এর ভ্যালু সবসময় ইভেনই হতে হবে, এবং এক্স এর মিনিমাম ভ্যালু কত হতে পারে? মিনিমাম ভ্যালু হতে পারে 4। সুতরাং এক্স এর আমার ভ্যালু কি হবে? এক্স আমার সবসময় হবে ইভেন, এবং এক্স এর ভ্যালু কি হতে পারে? এক্স এর ভ্যালু হতে পারে 4, 6, 8, 10, এরকম প্রোগ্রেশনে আমার এগোবে। 4, 6, 8, 10, 12, 14। সুতরাং এই অনুসারে আমার নামকরণ হবে। তো 6 অ্যানিউলিনের পর এবার আমরা দেখব 8 অ্যানিউলিন। তার কারণ 7 মেম্বার্ড অ্যানিউলিন মানে 7 অ্যানিউলিন আমার তৈরি হবে না। যদি তোমরা বাড়িতে নিজেরা তৈরি করো, দেখবে আইদার পরপর দুটো ডবল বন্ড এসে গেছে, অথবা পরপর দুটো পজিশনে আমার দুটো সিঙ্গেল বন্ড চলে এসেছে। সুতরাং ওই যে ডবল বন্ড সিঙ্গেল বন্ডের রুলটা যেহেতু ফলো করছে না, সুতরাং এই যে অড নাম্বার অফ কার্বন দিয়ে আমার অ্যানিউলিন রিং সিস্টেম ফর্ম হতে পারবে না। তো এই অ্যানিউলিনটা এর আগেও আমি পড়িয়ে দিয়েছি তোমাদেরকে, এক্সাম্পলটা দিলেই বুঝতে পারবে। এই এক্সাম্পলটা আর কিছুই নয়, সাইক্লো অক্টা টেট্রাইন, যেটাকে আমরা বলি কট। তো এর আগে যখন নন অ্যারোমেটিক কম্পাউন্ডস আমি পড়াচ্ছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এই কম্পাউন্ডটার স্ট্রাকচারটা টাব লাইক স্ট্রাকচার হয়। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে এই কম্পাউন্ডটার স্ট্রাকচারটা টাব লাইক কী করে হচ্ছে, কম্পাউন্ডটা তো দেখে মনে হচ্ছে প্ল্যানার। তো এই জন্য আমি একটা মডেল দিয়ে আজকে জিনিসটা বোঝাচ্ছি। তো দেখো এই মলিকিউলটা দেখে কি তোমার কোনো অংশে মনে হচ্ছে এটা টাব লাইক স্ট্রাকচার? এটা দেখে কি মনে হচ্ছে? এই যে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড এরকম করে পুরো জিনিসটা আছে। সুতরাং ওই যে অ্যানিউলিনের যে তিনটে শর্ত, এই তিনটে শর্তই মানছে। এবার আমরা যদি এটাকে কোনো একটা প্লেনে রাখি, তখন তুমি দেখতে পাবে যে এটা টাব লাইক স্ট্রাকচার কিরকম। দেখতে পাচ্ছ দুটো ডবল বন্ড একটা প্লেনে থাকছে, এই দুটো ডবল বন্ড একটা প্লেনে থাকছে, আর বাকি যে দুটো ডবল বন্ড সেই দুটো প্লেনে কিন্তু নেই। সেই দুটো ডবল বন্ড কি হয়েছে? প্লেন থেকে উপরে উঠে গেছে স্টেরিক ক্রাউডিং এর জন্য। তো ওই জন্য আমরা এই কম্পাউন্ডটাকে এরকম ভাবে লিখতাম। তো আমরা যদি চেষ্টাও করি না এই মলিকিউলটাকে একটা প্লেনে রাখার, তাও কিন্তু মলিকিউলটা এরকম বাউন্স ব্যাক করে এদিকে চলে আসবে। আমরা যদি চেষ্টাও করি তাও দেখবে মলিকিউলটা সেই বাউন্স ব্যাক করে সেই আমার নন প্ল্যানারি হয়ে যাচ্ছে, কারণ এই স্ট্রাকচারে থাকলে এটা রিজিড হয়ে যাচ্ছে, এখানে স্টেরিক ক্রাউডিং হয়ে যাচ্ছে। সুতরাং স্টেরিক ক্রাউডিংটা রিলিভ করার জন্য মলিকিউলটাকে এই কনফরমেশনে থাকতে হচ্ছে। তো দ্যাট ইজ ওয়াই, যেহেতু প্রথম কথা আমার মলিকিউলটা যেহেতু সাইক্লিক, দ্বিতীয় কথা আমার মলিকিউলটা যেহেতু নন প্ল্যানার, এবং তৃতীয়ত আমার মলিকিউলটা যেহেতু কোনো কনজুগেশন শো করবে না ডিউ টু দ্য নন প্ল্যানারিটি অফ দ্য ডবল বন্ডস, সেই তিনটে কারণে আমার কম্পাউন্ডটা কি হয়ে যাবে? নন অ্যারোমেটিক। এবার এই কম্পাউন্ডটার কিছু ডেরিভেটিভ পসিবল। ডেরিভেটিভ কি কি হতে পারে? প্রথম ডেরিভেটিভ হচ্ছে এইটা, যেখানে পরপর দুটো পজিশনে প্লাস চার্জ থাকবে। এইটার অ্যারোমেটিসিটি কিরকম হবে? এটা দেখো, প্রথম কথা এটা সাইক্লিক, দ্বিতীয় কথা এটা প্ল্যানার, যেহেতু কার্বোক্যাটায়ন sp2 হাইব্রিডাইজড আমরা জানি, আর বাকিগুলো হচ্ছে ডবল বন্ডেড সিস্টেম। সুতরাং sp2 হাইব্রিডাইজড সিস্টেমটা তার মানে প্ল্যানার। এবার দেখো এখানে কনজুগেশন হবে, তার কারণ দেখো ডবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ আর ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড, এই দুটো নিয়েই কিন্তু গোটা মলিকিউলটা তৈরি। সুতরাং কমপ্লিট কনজুগেশনও হচ্ছে। আবার দেখো এখানে হুকেলের যে 4n+2 পাই ডিলোকালাইজড ইলেকট্রনের রুল, সেটাও এটা ফলো করবে, যেহেতু দুটো চারটে ছটা এখানে ডিলোকালাইজড ইলেকট্রন হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো অ্যারোমেটিক। আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে এই কম্পাউন্ডটা, এখানে মাইনাস চার্জ, আবার এখানে মাইনাস চার্জ। এখানে যেমন দুটো পজিটিভ চার্জ ছিল, এখানে সেরকম দুটো মাইনাস চার্জ। এখানেও সিমিলারলি দেখো, সিস্টেমটা সাইক্লিক, সিস্টেমটা প্ল্যানার, যেহেতু আমি বলেছিলাম যে রেজোনেন্সে যদি কোনো
কার্বন আয়ন ইনভলভ থাকে তাহলে সেক্ষেত্রে সেটার হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়ে sp2 হয়ে যায়, সুতরাং এটা প্ল্যানার। তৃতীয়ত দেখো এখানে কনজুগেশন হচ্ছে ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড একটা টাইপ অফ কনজুগেশন, আর একটা হচ্ছে ডবল বন্ড সিঙ্গেল বন্ড মাইনাস চার্জ, এটা আরেকটা টাইপ অফ কনজুগেশন, সুতরাং গোটা রিংটাই আমার কনজুগেশন ইনভলভ। আর ফোর্থ পয়েন্ট হচ্ছে আমার এখানে দেখো হুকেলের 4n+2 ডিলোকালাইজড ইলেকট্রনের রুলটাও ফলো করবে। 2 4 6 8 10 10খানা ইলেকট্রন হচ্ছে, তার মানে n = আমার এখানে 2 4n+2 ইলেকট্রন এর রুল যেহেতু ফলো করছে, দ্যাট ইজ ওয়াই আমার এই কম্পাউন্ডটাও কি হয়ে যাবে, অ্যারোমেটিক। আর একটা টাইপ অফ কম্পাউন্ড হয় যেটা হচ্ছে এইরকম, এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনটা হচ্ছে আমার sp3 হাইব্রিডাইজড, তাই না, এই কার্বনটা আমার sp3 হাইব্রিডাইজড। এবার তার মানে দেখো প্রথম কথা হচ্ছে আমার সিস্টেমটা প্ল্যানার, দ্বিতীয় কথা হচ্ছে এই প্রথম কথা হচ্ছে আমার সিস্টেমটা সাইক্লিক, এবার দ্বিতীয় কথা হচ্ছে এই সাইক্লিক সিস্টেমের মধ্যে আমার sp3 হাইব্রিডাইজড কার্বন রয়েছে, সুতরাং আমার জিনিসটা হোমো অ্যারোমেটিসিটির দিকে এগোচ্ছে। এবং থার্ড পয়েন্ট যদি তুমি চেক করো, কম্পাউন্ডটাই কিন্তু পার্শিয়াল কনজুগেশন হচ্ছে, যেহেতু এই পার্টটা গোটাটা প্ল্যানার, সিস্টেমটার এই পার্টটা যেহেতু গোটাটা প্ল্যানার, দ্যাট ইজ ওয়াই এই পার্টটাই আমার কনজুগেশন হবে। এই পার্টটাই কনজুগেশন হলে আমি তাকে কি বলবো, সেই কনজুগেশনকে আমরা বলি পার্শিয়াল কনজুগেশন। এবার যেহেতু পার্শিয়াল কনজুগেশন যেহেতু হচ্ছে, এবং দেখো এটা 4n+2 হাকেলের যেটা ডিলোকালাইজড পাই ইলেকট্রনের রুল সেটাও ফলো করছে, 1 2 3 4 5 6 যেহেতু 6খানা ডিলোকালাইজড ইলেকট্রনের যেহেতু কাউন্ট হচ্ছে, দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে কি বলবো, আমরা এটাকে বলবো হোমো অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, ক্লিয়ার হয়ে গেল? তো 8 অ্যানুলিনের পর এবার আমরা দেখব 10 অ্যানুলিন। সো 10 অ্যানুলিন, তার কারণ আমার মাঝখানে 9 অ্যানুলিন তো হবে না, তার কারণ 9 যেহেতু অড নাম্বার, আর অড নাম্বারের তো অ্যানুলিন ফর্মেশন হয় না। তো প্রথমে আমরা কি দেখব, 10 অ্যানুলিনের আমরা স্ট্রাকচারটা দেখে নিই। 10 অ্যানুলিন মানে বোঝাই যাচ্ছে নাম থেকে যে এখানে 10টা কার্বন অ্যাটম মিলে এই সাইক্লিক সিস্টেমটা তৈরি করেছে। তারপর আমরা অ্যানুলিনে কি দিই, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, আবার ডবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার ডবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার ডবল বন্ড। সুতরাং এরকম দেখতে হবে আমার 10 অ্যানুলিন সিস্টেম। তো এবার এই 10 অ্যানুলিন সিস্টেমের আমরা অ্যারোমেটিসিটি বিচার করি। প্রথমে আমরা দেখতেই পাচ্ছি যে আমার কম্পাউন্ডটা সাইক্লিক। দ্বিতীয় পয়েন্ট আমরা কি দেখব, দ্বিতীয় পয়েন্ট আমরা দেখব যে সিস্টেমটা আমার প্ল্যানার কিনা, আমার সাইক্লিক সিস্টেমটা প্ল্যানার হচ্ছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটা কার্বন sp2 হাইব্রিডাইজড, তো সুতরাং আমরা এক্সপেক্ট করব যে প্রতিটা কার্বন অ্যাটম, সবকটা কার্বন অ্যাটম আমার একই প্লেনে রয়েছে, কিন্তু সেটা হয় না। কেন হয় না, তার কারণ হচ্ছে এই কার্বনটার সঙ্গে যে হাইড্রোজেনটা অ্যাটাচড থাকে আর এই কার্বনটার সঙ্গে যে হাইড্রোজেনটা অ্যাটাচড থাকে, এদের দুজনের মধ্যে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ স্টেরিক ক্রাউডিং হয়, যেটাকে আমরা বলে থাকি ট্রান্স অ্যানুলার স্ট্রেন। ট্রান্স অ্যানুলার স্ট্রেন। তো কি এই ট্রান্স অ্যানুলার স্ট্রেন? তো আমরা এটা একটা মডেল দিয়ে দেখি। ধরো এই মলিকিউলটা হচ্ছে আমার এটার একদম হুবহু কপি মডেলটা। তো আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড দেখতেই পাচ্ছ, সেম মলিকিউল। তো আমি এখানে ট্রান্স অ্যানুলার স্ট্রেন বোঝানোর জন্য যে দুটো হাইড্রোজেন দরকার শুধু সেই হাইড্রোজেনগুলো দেখিয়েছি, বাকি হাইড্রোজেনগুলো আমি দেখাইনি। তো আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা এই হাইড্রোজেন দুটোকে একই প্লেনে রাখার চেষ্টা করি, তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তারা একই প্লেনে থাকছে না। একটা হাইড্রোজেন অ্যাবাভ দ্য প্লেনে চলে যাচ্ছে, আর একটা হাইড্রোজেন চলে যাচ্ছে বিলো দ্য প্লেনে। তার কারণ হচ্ছে এই রিংটা এতটা বড় নয় যে এটা এই রিংটার ভেতরে দুটো হাইড্রোজেনকে একই প্লেনে রাখতে পারবে। সো দ্যাট ইজ ওয়াই আমার একটা হাইড্রোজেন অ্যাবাভ দ্য প্লেনে যেহেতু চলে যাচ্ছে আর একটা হাইড্রোজেন যেহেতু বিলো দ্য প্লেনে চলে যাচ্ছে, এদের সঙ্গে যে কার্বনটা অ্যাটাচ রয়েছে, তো তারাও কিন্তু আর এই বাকি কার্বনগুলোর সঙ্গে একই প্লেনে থাকতে পারছে না। সে এই একটা কার্বন ওপরের দিকে চলে যাচ্ছে, এই একটা কার্বন নিচের দিকে চলে যাচ্ছে, ট্রান্স অ্যানুলার স্ট্রেনটাকে কমানোর জন্য এবং মলিকিউলটাকে স্টেবল করার জন্য। সো দ্যাট ইজ ওয়াই আমার এই কম্পাউন্ডটা যেহেতু এই কার্বনটা যেহেতু আমার প্লেনের ভেতরে থাকছে না, বা এই বাকি 8টা কার্বনের মতো,
ওই জন্য আমার এই সাইক্লিক সিস্টেমটা আমরা বলবো এটাকে নন প্ল্যানার। আর তোমরা বলো, এবার আসি কনজুগেশনের কথায়, যে আমার কনজুগেশনের প্রথম শর্ত কি, যে আমার কনজুগেশন হতে গেলে আমার যে পি অরবিটালগুলো থাকবে তাদেরকে একই প্লেনে থাকতে হবে, তাদেরকে প্যারালাল হতে হবে। এবার এই কার্বনটা যদি অ্যাবাভ দ্য প্লেনে চলে যায় আর এই কার্বনটা যদি বিলো দ্য প্লেনে চলে যায়, তো তাদের যে পি অরবিটালগুলো আছে তো তারা নিশ্চয়ই আর এই বোর্ডের প্লেনে থাকবে না বাকি কার্বন অ্যাটমের পি অরবিটালগুলোর সঙ্গে, তো তারা আউট অফ প্লেন হয়ে যাচ্ছে। তো আউট অফ প্লেন যেহেতু হয়ে যাচ্ছে, সো দ্যাট ইজ ওয়াই আমার ওই পি অরবিটালগুলো কনজুগেশনে টেক পার্ট করবে না। এর ফলে গোটা রিংয়ে আর কনজুগেশনই হবে না। যদি আমার মাঝখানের এই পি অরবিটালের এই পি অরবিটাল যদি কনজুগেশন না করে, তাহলে আমি কনজুগেশনটা কি করে করব? আমার কনজুগেশন করাই সম্ভব নয়। সুতরাং আমার এটাতে নো কনজুগেশন ইজ পসিবল। অতএব আমার মলিকিউলটা কি হয়ে যাবে? নন অ্যারোমেটিক। সুতরাং 10 অ্যানুলিন মলিকিউলটা আমার নন অ্যারোমেটিক। এবার যদি আমরা এই হাইড্রোজেন দুটোর জায়গায় যদি কোনো একটা ব্রিজেড অ্যাটম যদি এটা দিয়ে রিপ্লেস করে দিই, তখন কি হবে? এবার দেখো 10 অ্যানুলিনে কি ছিল? 10 অ্যানুলিনে এখানে দুটো হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি কোনো একটা ব্রিজের অ্যাটম দিয়ে। সেটা তোমার ধরো হতে পারে x ইকুয়াল টু তোমার হতে পারে অক্সিজেন, x ইকুয়াল টু তোমার হতে পারে NH, x ইকুয়াল টু তোমার হতে পারে CH2, x ইকুয়াল টু কোনো একটা ব্রিজেড অ্যাটম দিয়ে আমি এটাকে রিপ্লেস করলাম। তো যখন রিপ্লেস করলাম তখন কি হবে? তো আমি একটা তোমাদেরকে ব্রিজেড অ্যাটম দিয়ে এটাকে রিপ্লেস করে দেখাচ্ছি। দেখো, এই হাইড্রোজেন দুটো যে ছিল সেই হাইড্রোজেন দুটোকে আমি সরিয়ে দিয়ে তার জায়গায় আমি একটা ব্রিজেড অ্যাটম নিয়ে এলাম। তো ব্রিজেড অ্যাটম যখন নিয়ে আসবো তখন কি হবে? ব্রিজেড অ্যাটম দিয়ে যদি আমরা দুটো কার্বনকে যদি কানেক্ট করে দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে এই কার্বন দুটো, যেটা তখন আমার দুটো আলাদা আলাদা প্লেনে চলে গেছিল ট্রান্সঅ্যানুলার স্ট্রেনের কারণে, তো এইটা এখন কি হয়েছে? এইটা কিন্তু এখন একই প্লেনে থাকতে বাধ্য হচ্ছে বাকি কার্বন অ্যাটমগুলোর সঙ্গে। এই ব্রিজেড অ্যাটমটা এই কার্বন দুটোকে ফোর্স করছে বাকি কার্বনগুলোর সঙ্গে একই প্লেনে থাকতে। তো দ্যাট ইজ ওয়াই আমার কম্পাউন্ডটা আমার কি হয়ে যাবে? আমার কম্পাউন্ডটা আমার হয়ে যাবে প্ল্যানার। আর সাইক্লিক তো এটা প্রথম থেকে ছিলই। এবার তোমরা আবার বলো না যে এই এক্সটা কেন আউট অফ প্লেনে রয়েছে, তাহলে তো এটা তো হবে না, তাহলে তো এটা প্ল্যানার হওয়া সম্ভব নয়। তোমাদেরকে আমি প্রথমেও বলেছি যে যখন আমরা কোনো একটা কম্পাউন্ডের প্ল্যানারিটি চেক করব, তখন আমরা শুধুমাত্র সাইক্লিক সিস্টেমটা নিয়ে কনসার্ন, মানে সাইক্লিক সিস্টেমটা যে সমস্ত অ্যাটম তৈরি করছে তারা একই প্লেনে রয়েছে কিনা, মানে এই 10টা কার্বন একই প্লেনে থাকলেই আমরা সেটাকে প্ল্যানার বলবো। তো 10টা কার্বন অ্যাটম তো এখন একই প্লেনে রয়েছে, তো সুতরাং এটাকে আমরা প্ল্যানার বলছি। থার্ড শর্ত আমার কি ছিল? যে কনজুগেশন হয় কিনা। এবার যখন এই কার্বন দুটো একই প্লেনে চলে এলো বাকি 8টা কার্বনের সঙ্গে, তো তাহলে তাদের পি অরবিটালগুলো তখন সমান্তরাল এবং একই প্লেনে থাকছে বাকি কার্বন অ্যাটমগুলোর সঙ্গে। সো দ্যাট ইজ ওয়াই আমার সুন্দরভাবে আমার কনজুগেশন হয়ে যাবে, এবং আমি আমার কনজুগেশনটা এখানে করে দেখাতেও পারি যে কিভাবে ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডবল বন্ডের ভেতরে কি সুন্দরভাবে কনজুগেশন হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই আমার এই মলিকিউলটা কি শো করবে? কমপ্লিট কনজুগেশন। ওকে। আর ফোর্থ পয়েন্ট কি? আমার নাম্বার অফ ডিলোকালাইজড ইলেকট্রন। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটো, চারটে, 5টা 6টা, 7টা 8টা, 9টা 10টা, 10টা ডিলোকালাইজড ইলেকট্রন রয়েছে। 10টা ডিলোকালাইজড ইলেকট্রন থাকা মানে এটা 4n+2 রুলটা ফলো করছে, যেখানে আমার n = 2, সুতরাং আমার এটা হাকেলসের 4n+2 রুলও যেহেতু ফলো করছে, দ্যাট ইজ ওয়াই আমার কম্পাউন্ডটাকে আমরা কি বলবো? অ্যারোমেটিক। সুতরাং পুরো ব্যাপারটাকে একবার সামারাইজ করে দিই, যে 10 অ্যানুলিন যখন আমার নর্মালি রয়েছে, তখন ট্রান্স অ্যানুলার স্ট্রেনের কারণে এই কার্বন অ্যাটম দুটো আউট অফ প্লেনে চলে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই আমার কম্পাউন্ডটা নন প্ল্যানার হয়ে যাচ্ছে এবং কোনো কনজুগেশন করতে পারছে না, দ্যাট ইজ ওয়াই আমার কম্পাউন্ডটা হচ্ছে নন অ্যারোমেটিক। কিন্তু যখন আমি এটাকে কোনো একটা ব্রিজেড অ্যাটম দিয়ে রিপ্লেস করে দিচ্ছি এই দুটো হাইড্রোজেনকে, তখন আমার এই কার্বন দুটো একই প্লেনে আসতে বাধ্য হচ্ছে এবং তখন এই 10টা কার্বন একই প্লেনে থাকছে।
তো তখন সুন্দরভাবে আমার কমপ্লিট গোটা সিস্টেমে কনজুগেশনও হচ্ছে, এবং এটা যেহেতু 4n+2 ডিলোকালাইজড ইলেকট্রনের রুলটা ফলো করছে, দ্যাট ইজ ওয়াই তখন আমার কম্পাউন্ডটা হয়ে যাবে অ্যারোমেটিক। ক্লিয়ার? তো এবার 10 অ্যানিউলিনের পরের যে অ্যানিউলিনগুলো হবে, যেমন 12 অ্যানিউলিন, 14 অ্যানিউলিন, 16 অ্যানিউলিন, এইগুলোর যেহেতু রিং সাইজটা ভীষণ বড় হয়, তো এর ভেতরে কোনো স্টেরিক ক্রাউডিংয়ের ইস্যু থাকে না। সো আমার এই মলিকিউলগুলো আমার প্ল্যানার হয়। তো সেটা মেনশন করে দিচ্ছি। আফটার 10 অ্যানিউলিন, all annulenes are planar. ওকে, তো আমরা সবকটা অ্যানিউলিন এর পরে প্ল্যানার হবে, বিকজ large ring compounds have no steric crowding. বোঝা গেল? যেহেতু এগুলো বড় আকারের রিং কম্পাউন্ড, সুতরাং এদের ভেতরে কোনো স্টেরিক ক্রাউডিং নেই, সুতরাং এগুলো প্ল্যানার হবে। তো প্ল্যানার যদি হয়ে যায়, সো কন্টিনিউয়াস কনজুগেশন হবে এটাতে, এবং ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে কমপ্লিট কনজুগেশন মানে গোটা রিং জুড়ে কনজুগেশনটা হবে। সো গোটা রিং জুড়ে যদি কনজুগেশনটা হয়, তো তখন আমরা কি করব? তখন আমরা ফোর্থ রুল মানে 4n ডিলোকালাইজড ইলেকট্রন অথবা 4n+2 ডিলোকালাইজড ইলেকট্রন, এই দুটোর উপর ভিত্তি করে আমরা অ্যানিউলিনগুলোকে অ্যারোমেটিক কিংবা অ্যান্টি অ্যারোমেটিক বলবো। সো যেমন ধরো 12 অ্যানিউলিন কি হবে? 12 অ্যানিউলিনের ক্ষেত্রে আমার যেহেতু 12খানাই যেহেতু পাই ইলেকট্রন রয়েছে, সুতরাং আমার নাম্বার অফ ডিলোকালাইজড ইলেকট্রনও 12টা, সুতরাং তাহলে এটা 4n রুল ফলো করবে, দ্যাট ইজ ওয়াই আমার এটা কি হয়ে যাবে? অ্যান্টি অ্যারোমেটিক। 14 অ্যানিউলিন কি হবে? এটা দেখো এখানে 14খানা ডিলোকালাইজড ইলেকট্রন রয়েছে, সো দ্যাট ইজ ওয়াই এটা 4n+2 রুল ফলো করছে, n=3, সো তখন এটা হয়ে যাবে অ্যারোমেটিক। এর পরের মলিকিউলগুলো একই রকম ভাবে অ্যান্টি অ্যারোমেটিক, অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, অ্যারোমেটিক এরকম হতে থাকবে। তো এইভাবে আমরা দেখব যে পরের অ্যানিউলিনগুলোর অ্যারোমেটিসিটি কি হবে। বোঝা গেল? তো এতদূর অবধি অ্যানিউলিন। তো এতক্ষণ আমরা দেখলাম যে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ডেরকে কিভাবে অ্যারোমেটিসিটির 5টা ক্যাটাগরির মধ্যে কোনো একটা ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। তো এইবার অ্যারোমেটিসিটির 5টা ক্যাটাগরিতে কোনো একটা মলিকিউল যদি প্লেসড হয়, তো তার ফলে সেই মলিকিউলটার ফিজিক্যাল প্রপার্টিজ এবং কেমিক্যাল প্রপার্টিজগুলো অ্যাফেক্টেড হবে। তো এবার আমরা সেটাই দেখব যে একটা মলিকিউলের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজকে অ্যারোমেটিসিটি কিভাবে প্রভাবিত করে। তো প্রথমে আমরা কোন প্রপার্টিটা দেখব? প্রথমে আমরা দেখব ডাইপোল মোমেন্ট। তো আমরা 3টে এক্সাম্পল নিই। হ্যাঁ, প্রথমে আমরা নেব হচ্ছে এই কম্পাউন্ডটা। এই কম্পাউন্ডটা তোমরা অনেকবার এর আগে দেখেছো। তারপরে আমরা নেব এই কম্পাউন্ডটা, এবং থার্ডে আমরা নেব এই কম্পাউন্ডটা। তো এবার আমাকে যদি বলতে বলে যে এই 3টে কম্পাউন্ডের মধ্যে ডাইপোল মোমেন্ট কার সবচেয়ে বেশি হবে এবং কার সবচেয়ে কম হবে এবং কার মাঝামাঝি হবে, তো সেইটা আমি কিভাবে দেখব? তো প্রথমে তোমরা ডাইপোল মোমেন্ট মানে জানো, ডাইপোল মোমেন্ট মানে হলো কোনো একটা বন্ডের সেটার প্লাস মাইনাস হিসাবে থাকার টেন্ডেন্সি। মানে এখানে কোন বন্ডটার ডাইপোল মোমেন্ট আমরা কনসিডার করতে পারি? এই যে কার্বন অক্সিজেনের যে ডবল বন্ড আছে, আমরা সেটাকে আমরা ডাইপোল মোমেন্ট হিসেবে কনসিডার করতে পারি। তার কারণ এখানে যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটম রয়েছে, ওই জন্য বন্ডটা আমার সবসময় টেন্ডেন্সি থাকবে এইদিকে ব্রেক করার। সুতরাং আমরা এই যে কার্বন আর অক্সিজেনের যে পাই বন্ডটা আছে, সেটাকে আমরা মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের মাথায় তুলে দিয়ে
এরকম ভাবে লিখতে পারি। ওকে, এটাকেও আমরা সিমিলারলি লেখার চেষ্টা করি, দেখি কিরকম ভাবে লেখা যায়। আর এটাকেও দেখি। তো এবার আমরা কি করে দেখব যে কার ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি? যে কম্পাউন্ডটার এই ফর্মে থাকার টেন্ডেন্সি বেশি, মানে জুইটার আয়নিক মানে প্লাস মাইনাস হিসেবে থাকার টেন্ডেন্সি যে কম্পাউন্ডটার বেশি, সেই কম্পাউন্ডটার ডাইপোল মোমেন্ট বেশি হবে। আর যে কম্পাউন্ডটার এই আকারে থাকার টেন্ডেন্সি কম, মানে জুইটার আয়নিক আকারে থাকার টেন্ডেন্সি কম, সেই কম্পাউন্ডটা তার মানে এই রকম থাকবে না, সুতরাং সেই কম্পাউন্ডের আমার ডাইপোল মোমেন্টও কম হবে। তো আমরা যদি প্রথমে এই মলিকিউলটা দেখি, তো এই মলিকিউলটা আমরা কি দেখতে পাচ্ছি? এই মলিকিউলটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে পার্টটা হচ্ছে আমার অ্যারোমেটিক। তার কারণ তোমাদের এই এক্সাম্পলটা আমি আগেও করিয়েছি। তার কারণ প্রথম কথা মলিকিউলটা সাইক্লিক, দ্বিতীয় কথা হচ্ছে মলিকিউলটা প্ল্যানার, তৃতীয় কথা এখানে সুন্দরভাবে গোটা রিংয়ে কমপ্লিট কনজুগেশন হবে, এবং থার্ড পয়েন্ট হচ্ছে এখানে দুখানা ডিলোকালাইজ পাই ইলেকট্রন আছে, সুতরাং 4n+2 রুলটা ফলো করছে, যেখানে n = 0, দ্যাট ইজ হয় আমার এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক। এই পার্টটা আমার কি হয়ে যাচ্ছে? এই পার্টটা আমার অ্যারোমেটিক। এই পার্টটা আমার কি? এই কম্পাউন্ডটা সাইক্লিক বটে, এই পার্টটা সাইক্লিক বটে, কিন্তু এই পার্টটা কিন্তু আমার নন প্ল্যানার, আবার এখানে কনজুগেশন হবে না, দ্যাট ইজ ওয়াই আমার এটা কি হবে? নন অ্যারোমেটিক। আর এইটা কি? এইটা যদি দেখো, এইটা সাইক্লিক প্রথম কথা, দ্বিতীয় কথা এটা প্ল্যানার, তৃতীয় কথা এখানে কমপ্লিট কনজুগেশন হবে, আর ফোর্থ পয়েন্ট হচ্ছে এটা 4n রুল ফলো করছে, যেহেতু এখানে 2 আর 2 এ 4টে পাই ইলেকট্রন রয়েছে, দ্যাট ইজ ওয়াই আমার এখানে 4টি ডিলোকালাইজড ইলেকট্রন আছে, সুতরাং এটা হচ্ছে আমার অ্যান্টি অ্যারোমেটিক। তো যখনই একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হচ্ছে, এই পার্টটা নন অ্যারোমেটিক হচ্ছে, আর এই পার্টটা অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে, তো এইটার উপরে বেসড করে আমার ডাইপোল মোমেন্ট আলাদা আলাদা হয়ে যাবে। আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম, আগের ভিডিওতে আমি মেনশন করেছিলাম যে অ্যারোমেটিক কম্পাউন্ডের স্টেবিলিটি সবচেয়ে বেশি হয়, তারপরে হয় নন অ্যারোমেটিকের, এবং তারপরে আসে অ্যান্টি অ্যারোমেটিক। তো সুতরাং একটা কম্পাউন্ড, সেটা যদি আমার ডাইপোল মোমেন্ট কনসিডার করার পর যদি এই পার্টটা, সাইক্লিক পার্টটা যদি আমার অ্যারোমেটিক হয়ে যায়, তাহলে নিশ্চয়ই সেই কম্পাউন্ডটা আমার এই ফর্মেই থাকতে চাইবে। সুতরাং এই ফর্মে যদি এই কম্পাউন্ডটা বেশি থাকতে চায়, তার মানে কি এই কম্পাউন্ডটার ডাইপোল মোমেন্ট হবে সবচেয়ে বেশি। আর তারপর দেখো এই কম্পাউন্ডটা যেহেতু নন অ্যারোমেটিক, ওই জন্য অ্যান্টি অ্যারোমেটিকের তুলনায় বেশি স্টেবল নন অ্যারোমেটিক, আর অ্যারোমেটিকের তুলনায় কম স্টেবল, সুতরাং এইটার স্টেবিলিটি মাঝামাঝি। আর এই কম্পাউন্ডটার সাইক্লিক পার্টটা হয়ে যাচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, সুতরাং এই কম্পাউন্ডটা কখনোই চাইবে না যে আমি এই ফর্মে থাকি, সুতরাং এর ডাইপোল মোমেন্ট সবচেয়ে কম হবে, তার কারণে জুইটার আয়নিক ফর্মে থাকতে চাইবে না। জুইটার আয়নিক ফর্মে গেলেই এর সাইক্লিক পার্টটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, সুতরাং সেটা একটা ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর, দ্যাট ইজ ওয়াই এটার ডাইপোল মোমেন্ট সবচেয়ে কম। ক্লিয়ার? ডাইপোল মোমেন্টের পর এবার আমরা আর একটা কেমিক্যাল প্রপার্টি দেখব। তো ডাইপোল মোমেন্ট দেখার পর এবার আমরা একটা কেমিক্যাল প্রপার্টি দেখি। সেটা কি? সেটা হচ্ছে আমরা কম্পাউন্ডের অ্যাসিডিটি বিচার করব, যে আমার কোনো একটা কম্পাউন্ডের অ্যাসিডিটি আমার অ্যারোমেটিক দ্বারা কিভাবে এফেক্টেড হবে। তো আমরা এখানেও দুটো তিনটে মলিকিউল নিই। প্রথমে আমরা দেখি এই মলিকিউলটাকে, প্রথমে আমরা দেখি এই কম্পাউন্ডটাকে, তারপর আমরা দেখি এই কম্পাউন্ডটাকে। আচ্ছা, একটা কাজ করি, এখানে তারপর আমরা দেখব এই মলিকিউলটা, এবং লাস্টে আমরা দেখব এই মলিকিউল। আগেরটার মতনই, আগেরটাতে যেখানে ডবল বন্ড ও ছিল, তার জায়গায় এখানে দুটো হাইড্রোজেন আছে। সুতরাং এবার আমরা এটার অ্যাসিডিটি বিচার করব। এবার তোমরা আমাকে বলো যে কোনো একটা কম্পাউন্ডের অ্যাসিডিটি আমরা কি করে বিচার করি। অ্যাসিডিটি আমরা দেখি সেই কম্পাউন্ডটার কনজুগেট বেসের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে। কনজুগেট বেসের স্টেবিলিটি মানে আমরা যদি কোনো একটা কম্পাউন্ড নিই এবং সেখান থেকে যদি একটা H+ বাদ দিয়ে দিই, এখানে কোন H+টা বাদ যেতে পারে? এই H+টা। তারপরে যে কম্পাউন্ডটা পড়ে থাকবে,
এখানে H প্লাস বেরিয়ে গেলে তাহলে নিশ্চয়ই কার্বনের মাথায় মাইনাস চলে আসছে। তো এই কম্পাউন্ডটাকে আমরা বলি হচ্ছে কনজুগেট বেস। সুতরাং কোনো একটা কম্পাউন্ড সেটা H প্লাস ছাড়ার পরে সেই জিনিসটার কনজুগেট বেস যদি স্টেবল হয়ে যায়, তো তাহলে সেটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই সেই জিনিসটা H প্লাস ছেড়ে দিতে চাইবে। তার কারণ আমার এই স্পিসিসটা যদি স্টেবল হয়ে যায়, আমার কনজুগেট বেসটা যদি স্টেবল হয়ে যায়, তো তাহলে আমি খুব তাড়াতাড়ি আমি H প্লাস ছেড়ে দিয়ে স্টেবল হয়ে যেতে চাইবো। তো এইটা থেকে আমরা কনজুগেট বেস পাচ্ছি এইটা থেকে আমরা কি কনজুগেট বেস পাচ্ছি, এইটা থেকে আমরা কনজুগেট বেস পাচ্ছি এইটা। আর এইটা থেকে কি কনজুগেট বেস পাচ্ছি, সব জায়গায় কিন্তু H মাইনাস করেই আমরা কনজুগেট বেসটা পাই। তো এইখানে H মাইনাস বাদ দিলে আমার কনজুগেট বেসটা হবে এইরকম। তো এবার তোমরা বলো যে কনজুগেট বেসগুলোর স্টেবিলিটি কিরকম। তো দেখে বোঝাই যাচ্ছে সবচেয়ে আগে স্টেবল হবে এটা, তার কারণ এখানে দেখো 2 আর 2 4 আর 2 6 ছখানা ডিলোকালাইজড ইলেকট্রন রয়েছে, তো এটা 4n + 2 রুল মানছে, দ্যাট ইজ ওয়াই আমার এটা কি হয়ে যাচ্ছে, এটা আমার হয়ে যাচ্ছে অ্যারোমেটিক। এইটা কি, এখানে আমার কোনো কনজুগেশন হচ্ছে না, আবার এই কার্বন অ্যাটম দুটো sp3 হাইব্রিডাইজড, আবার এই কার্বন অ্যাটমটা যেহেতু কোনো কনজুগেশন নেই, এই কার্বন অ্যাটমটাও sp3 হাইব্রিডাইজড, সুতরাং নন প্ল্যানার এবং কোনো কনজুগেশন হচ্ছে না, দ্যাট ইজ ওয়াই আমার এর কনজুগেট বেসটা কি হচ্ছে, কনজুগেট বেসটা আমার হয়ে যাচ্ছে নন অ্যারোমেটিক। আর এর কনজুগেট বেসটা কি হচ্ছে, কনজুগেট বেসকে আমি এখানে CB বলে ডিফাইন করলাম, হ্যাঁ কনজুগেট বেস। তো এই কনজুগেট বেসটা কি হচ্ছে, এর কনজুগেট বেসটা দেখো এখানে 4n রুল মানছে, আবার কম্পাউন্ডটা প্ল্যানার প্লাস কন্টিনিউয়াস কমপ্লিট কনজুগেশনও হচ্ছে, সুতরাং এই কম্পাউন্ডটা আমার হয়ে যাবে অ্যান্টি অ্যারোমেটিক। ক্লিয়ার? তো এবার তোমরা বলো যে একটা কম্পাউন্ড যদি অ্যারোমেটিক হয়ে যায় H প্লাস ছাড়ার পর, তো তাহলে তো সেই জিনিসটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই H প্লাস ছেড়ে দিয়ে এটা হতে চাইবে। সুতরাং অ্যাসিডিটি মানে H প্লাস ছাড়ার ক্ষমতা কার সবচেয়ে বেশি হবে, এর। সুতরাং এর অ্যাসিডিটি হয় সবচেয়ে বেশি, তারপরে হয় এটার, এবং সবার শেষে হয় এইটার। কেন এটা সবার শেষে, তার কারণ এটা H প্লাস ছাড়ার পর অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। অ্যান্টি অ্যারোমেটিক মানে কি, তার মানে এটা আনস্টেবল হয়ে যাচ্ছে H প্লাস ছাড়ার পর। সুতরাং এটার তাহলে H প্লাস ছাড়ার টেন্ডেন্সি কি হবে, সবচেয়ে কম হবে এটার H প্লাস ছাড়ার টেন্ডেন্সি। সুতরাং আমার অ্যাসিডিটির অর্ডারটা হবে এইটা, প্রথমে এটা, তারপরে এইটা, তারপরে এইটা। এটা যেহেতু নন অ্যারোমেটিক, সুতরাং এটার H প্লাস ছাড়ার টেন্ডেন্সি অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিকের মাঝামাঝি। ওকে, এইবার আমরা আরেকটা কেমিক্যাল প্রপার্টি দেখব। কি সেটা, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস AgNO3। একটা কম্পাউন্ড সেটা AgNO3 এর সঙ্গে কত তাড়াতাড়ি রিঅ্যাক্ট করবে, তো সেটা কিসের উপর ডিপেন্ড করবে। তো প্রথমে আমরা যদি AgNO3টা যদি দেখি, AgNO3টা যেহেতু আমার একটা আয়নিক কম্পাউন্ড, তো সুতরাং সেটা কিভাবে ভাঙবে, Ag প্লাস আর NO3 মাইনাস। সুতরাং আমার যদি কোনো একটা স্পিসিস এরকম যদি থাকে যেখানে আর একটা অ্যালকাইল গ্রুপ এবং X একটা হ্যালোজেন, সুতরাং সেটা Ag এর সঙ্গে কিভাবে রিঅ্যাক্ট করবে, প্রথমে আগে এর লোন পেয়ারটা তাহলে Ag কে দেবে, দিয়ে Ag এর সঙ্গে কোঅর্ডিনেট করবে, এবং তারপরে এই R এর থেকে ইলেকট্রন পেয়ারটা নিয়ে এটা আরটাকে পজিটিভ চার্জ করে দেবে, আর সে নিজে Ag প্লাস AgX হয়ে প্রেসিপিটেট হয়ে যাবে। সেটা যদি X ইকুয়াল টু আমার ক্লোরিন হতে পারে, X ইকুয়াল টু আমার ব্রোমিন হতে পারে, X ইকুয়াল টু আমার আয়োডিন হতে পারে, সুতরাং সেগুলো প্রিপিটিভ ফেলে আমরা জানি। সুতরাং এইভাবে AgNO3 এর সঙ্গে কোনো একটা RX রিঅ্যাকশন করবে। তো এবার আমরা দেখব যে কোন RX কত তাড়াতাড়ি রিঅ্যাকশন করবে। তো তার জন্য আমরা তিনটে এক্সাম্পল নিই। প্রথমে আমরা দেখি এই কম্পাউন্ডটা, একই রকম এক্সাম্পলই আমি নিচ্ছি, হ্যাঁ। তো আমরা এবার কিভাবে দেখব যে কোন মলিকিউলটা কত তাড়াতাড়ি রিঅ্যাক্ট করবে। তাহলে আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে AgX আর R প্লাস এক শেষে ফর্ম হচ্ছে, সুতরাং R প্লাসের স্টেবিলিটি যত বেশি হবে, রিঅ্যাকশনটা তত তাড়াতাড়ি এদিকে মুভ করবে, তত তাড়াতাড়ি জিনিসটা তার মানে Ag প্লাসের সঙ্গে তার মানে রিঅ্যাক্ট করছে।
তো আমরা কি দেখব, এইটাকে ভেঙে দেওয়ার পর এইটা যেটা ফর্ম হবে সেইটার স্টেবিলিটি আমরা চেক করব। তো এটা ভেঙে দেওয়ার পর কি হবে, Cl যদি মাইনাস করার পর মাইনাস Cl যদি আমরা করি, তো তারপর আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে প্লাস চার্জ। তো এখানে যদি প্লাস চার্জ পাই আমরা দেখতেই পাচ্ছি, আমরা জানি এবং ওটা অনেকবার বলাও হয়ে গেছে জিনিসটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তো সুতরাং Cl মাইনাস ছাড়ার পর এই যে কার্বোক্যাটায়নটা সেটা এই ক্ষেত্রে হচ্ছে অ্যারোমেটিক। এর ক্ষেত্রে কি হবে, Cl মাইনাস ছাড়ার পর এর ক্ষেত্রে আমার জিনিসটা অ্যারোমেটিকও হচ্ছে না, আবার জিনিসটা আমার কোনোভাবে স্টেবিলাইজডও করতে পারছি না আমি রেজোনেন্সের থ্রু দিয়ে। দ্যাট ইজ ওয়াই আমার এই কম্পাউন্ডটা হয়ে যাবে তখন নন অ্যারোমেটিক। এবং এই লাস্ট কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, লাস্ট কম্পাউন্ড আমি এখানে দেখিয়ে দিচ্ছি। লাস্ট কম্পাউন্ডটাই তোমরা দেখতেই পাচ্ছ যেটা 4n রুল ফলো করছে এবং দ্যাট ইজ ওয়াই কম্পাউন্ড আমার হয়ে যাবে অ্যান্টি অ্যারোমেটিক। তো এবার তোমরা বলো যে কোন কার্বোক্যাটায়নটা সবচেয়ে তাড়াতাড়ি ফর্ম হতে চাইবে। যেটা কার্বোক্যাটায়নটা আমার অ্যারোমেটিক সেই কার্বোক্যাটায়নটা আমার তাড়াতাড়ি ফর্ম হবে। সুতরাং এই কার্বোক্যাটায়নটা যেহেতু অ্যারোমেটিক এবং সবচেয়ে বেশি স্টেবল, সুতরাং এই কম্পাউন্ডটা খুব ইজিলি এবং সবচেয়ে স্বতঃস্ফূর্তভাবে সবচেয়ে স্পন্টেনিয়াসলি এই কম্পাউন্ডটা Ag প্লাসের সঙ্গে মানে AgNO3 এর সঙ্গে রিয়াকশন করবে। সুতরাং এর রিয়াকশন রেট সবচেয়ে বেশি হবে। তারপরে হবে এটা, যেহেতু এটা নন অ্যারোমেটিক কম্পাউন্ড পাচ্ছি আমি আর প্লাস হিসাবে, তারপরে আসবে এইটা এবং সবচেয়ে শেষে আসবে আমার এইটা। যেহেতু এইখানে Cl মাইনাস বেরিয়ে যাওয়ার পর আমার সিস্টেমটা মানে আমার কার্বোক্যাটায়নটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। সুতরাং এই কম্পাউন্ডটার Ag প্লাস বা মানে AgNO3 এর সঙ্গে রিয়াকশন করার টেন্ডেন্সি হবে সবচেয়ে কম। ক্লিয়ার? এবার আমরা লাস্ট একটা প্রপার্টি আলোচনা করে ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে রোটেশনাল এনার্জির ব্যারিয়ার কিরকম হবে। রোটেশনাল এনার্জি ব্যারিয়ার বলতে আমি কি বোঝাতে চাইছি, রোটেশনাল এনার্জি ব্যারিয়ার আমি বোঝাতে চাইছি, আমরা জানি যে আমার যদি কোনো একটা সিঙ্গেল বন্ড থাকে সেটা আমার ইজিলি ফ্রি রোটেশন পসিবল, কিন্তু যদি কোনো একটা আমার ডবল বন্ড থাকে সুতরাং সেটার রোটেশন অতটা ইজি নয়। ইনফ্যাক্ট আমরা জানি যে ডবল বন্ড এরকম রোটেট করেই না, ওই জন্য আমার সিস আর ট্রান্স দুটো আমার সিস কম্পাউন্ড আর ট্রান্স কম্পাউন্ড, ওই জন্য আমরা এদেরকে বলি জিওমেট্রিক্যাল আইসোমার। তার কারণ এদের রোটেশন সম্ভব নয়, সিস কখনো ট্রান্স হয়ে যেতে পারে না, ট্রান্স কখনো সিস হয়ে যেতে পারে না। তো এবার আমরা দেখবো যে কোন কোন কম্পাউন্ডের ক্ষেত্রে এই যে ডবল বন্ডের রোটেশন এনার্জি ব্যারিয়ারটা সেটা কম আর কাদের কাদের ক্ষেত্রে সেই রোটেশন ব্যারিয়ারটা বেশি। তো আমরা যদি এরকম ধরনের একটা কম্পাউন্ড নিই, আর একটা যদি আমরা এই ধরনের একটা কম্পাউন্ড নিই, এখানে দুটো ডবল বন্ড দিয়ে আর এইখানে আমরা দিয়ে দিচ্ছি একটা 7 মেম্বার রিং। তো আমার এই হচ্ছে দুটো কম্পাউন্ড। তো এই দুটো কম্পাউন্ডের মধ্যে এই যে ডবল বন্ডটা, এইটার রোটেশন এনার্জি কার ক্ষেত্রে বেশি হবে কার ক্ষেত্রে কম হবে সেইটা আমাকে প্রেডিক্ট করতে বলা হয়েছে। তো আমরা যদি এইটাকে যদি ডবল বন্ডটাকে যদি ভেঙে যদি প্লাস মাইনাস করি, তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে মলিকিউলটা আমার হয়ে যাবে এইরকম প্লাস মাইনাস যদি আমরা করে দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমার একটা পার্ট এই পার্টটা আমার হয়ে গেল অ্যান্টি অ্যারোমেটিক আর এই পার্টটা আমার হয়ে গেল অ্যারোমেটিক। তো তুমি যদি উল্টো করেও যদি তুমি যদি ভাঙতে জিনিসটা, আমরা এরকম ভাবে ভেঙেছি কিন্তু আমরা যদি এরকম ভাবে ভাঙতাম তাও আমরা একই জিনিসই পেতাম, একটা পার্ট অ্যারোমেটিক হতো আর একটা পার্ট অ্যান্টি অ্যারোমেটিক হতো। তো সুতরাং এই কম্পাউন্ডটা স্টেবিলিটিতে যেহেতু অতটা এফেক্ট করছে না, তার কারণ একটা অ্যান্টি অ্যারোমেটিক পার্ট আর একটা অ্যারোমেটিক পার্ট, একটা ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর একটা স্টেবিলাইজিং ফ্যাক্টর, তো দুটো পার্ট একে অপরকে প্রায় নিউট্রালাইজ করে দিচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই আমার এই কম্পাউন্ডটাকে আমি না বলতে পারি অ্যারোমেটিক, আমরা না বলতে পারি এটাকে অ্যান্টি অ্যারোমেটিক, এটাকে আমরা
নন অ্যারোমেটিকের ক্যাটাগরিতে ফেলবে। কিন্তু এই যে কম্পাউন্ডটা, এইটাকে যদি আমরা এরকমভাবে ভাঙি তাহলে কি হয়? তাহলে আমার যে এই পার্টটা হয় সেটা হয়ে যায় অ্যারোমেটিক, আবার এই যে পার্টটা সেটাও হয়ে যায় অ্যারোমেটিক। আমরা কিন্তু উল্টোভাবে ভাঙলে কিন্তু আমরা দুটোই অ্যান্টি অ্যারোমেটিক পাবো, সেটাকে আমরা কনসিডার করছি না, আমরা কনসিডার করব এইভাবে। কারণ এইভাবে যদি কম্পাউন্ডটা, যদি ডবল বন্ডটা যদি ভেঙে যায় তাহলে আমার দুটো পার্টই অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে দুটো পার্ট যদি একটা কম্পাউন্ডের অ্যারোমেটিক হয়ে যায় তার মানে সেই কম্পাউন্ডটা খুবই স্টেবল হয়ে যাবে। সুতরাং এই ডবল বন্ডের যে রোটেশনাল এনার্জি ব্যারিয়ার সেটা খুবই কম, তার কারণ এই ডবল বন্ডটা একবার ভাঙলেই দুটো পার্ট অ্যারোমেটিক হয়ে যাবে। সুতরাং এই ডবল বন্ডটা খুব ইজিলি ভেঙে যাবে। সুতরাং এই ডবল বন্ডটা ভাঙার জন্য যে এনার্জিটা দরকার সেটা খুবই কম, কার তুলনায়? এর তুলনায়। তার কারণ এখানে ভাঙলেও যা হচ্ছে এখানে না ভেঙেও সেই একই জিনিসই হচ্ছে, তার কারণ এখানে ভাঙলেও খুব একটা সুবিধা কিছু করতে পারছে না মলিকিউলটা। দ্যাট ইজ ওয়াই আমার এটার ক্ষেত্রে রোটেশনাল এনার্জি ব্যারিয়ার কম, এইটার ক্ষেত্রে আমার রোটেশনাল এনার্জি ব্যারিয়ার যথেষ্ট বেশি। এই ধরনের সিস্টেম আমি তোমাদের এর আগেও পড়িয়েছিলাম যখন আমি কোয়াসি অ্যারোমেটিক কম্পাউন্ড যখন আলোচনা করেছিলাম। মনে করে দেখো, আমি এরকম ধরনের একটা কম্পাউন্ড তোমাদেরকে পড়িয়েছিলাম যেখানে উপরে CH2 ছিল বলে আমার এইখানে ডবল বন্ড যেটা ছিল সেটা ভেঙে এই দিকে বা এই দিকে কোনো দিকে আমার ডবল বন্ডটাকে আমি ভাঙছিলাম না। এবং দ্যাট ইজ ওয়াই আমার এই কম্পাউন্ডটাকে তখন আমি বলেছিলাম যে কম্পাউন্ডটা নন অ্যারোমেটিক। তার কারণ এই কম্পাউন্ডটাকে ভাঙা ওরমভাবে যাবে না, বিকজ দুদিকে যেহেতু কার্বন আছে এবং একটা কার্বনের মাথায় মাইনাস চার্জ ওরকমভাবে রাখা যায় না যদি না সেই মাইনাস চার্জটা অন্য কোনোভাবে স্টেবিলাইজড হয়। এখানে যেরকম দেখো, এখানে আমি প্লাস চার্জ করেছি আর এখানে মাইনাস চার্জ করেছি, তারপরে এই মাইনাস চার্জটাও কিন্তু এদিকে স্টেবিলাইজড হয়ে গেছে অ্যারোমেটিক থ্রু দিয়ে। এমন নয় যে এই মাইনাস চার্জটা এখানে বসে আছে, কিন্তু এইখানে কিন্তু মাইনাস চার্জটা অ্যাজ ইট ইজ বসে থাকতো। সুতরাং এই মলিকিউলটাকে আমরা এরকম প্লাস মাইনাস হিসাবে লিখতে পারি না, যেমন এই মলিকিউলটাকে আমরা প্লাস মাইনাস হিসাবে লিখতে পারি না। সুতরাং এই ধরনের মলিকিউলগুলো আমার হয়ে যাবে নন অ্যারোমেটিক। আর যদি প্লাস মাইনাস হিসাবে লেখার পর, মানে জুইটার আয়নিক ফর্মে লেখার পর যদি আমার দুটো পার্টি আমি দেখি কম্পাউন্ডটার অ্যারোমেটিক হয়ে যাচ্ছে, সুতরাং সেক্ষেত্রে আমার সেই কম্পাউন্ডটা আমার এই ফর্মেই থাকবে, জুইটার আয়নিক ফর্মেই থাকবে। সুতরাং এই ধরনের যে সিস্টেম আছে, এই ধরনের সিস্টেমকে আমরা বলে থাকি ফালভিন সিস্টেম, FULVEN, ফালভিন সিস্টেম। তো এইটা তোমরা নোট ডাউন করে নিও, কেমন? তো এই ভিডিওতে আমরা অ্যারোমেটিসিটির অনেক এক্সাম্পল আলোচনা করলাম এবং অ্যারোমেটিসিটির এফেক্ট নিয়েও আমরা অনেক এক্সাম্পল দেখলাম। ভিডিওটা দেখতে দেখতে শেষের দিকে এসে হয়তো তোমরা হাঁপিয়ে উঠেছো, আমিও ক্লান্ত হয়ে গেছি, তার কারণ আমি গতকাল সকাল 6টা থেকে রেকর্ড করতে বসেছি আর এখন বাজে বেলা 3টে। সুতরাং আমারও এনার্জি নেই, বুঝতেই পারছো। ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কোনো কিছু করতে হবে না, বাট তোমরা কমেন্ট সেকশনে মেনশন করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটাতে যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশন করে জানাবে। আর একটা কথা, সেটা হচ্ছে নেক্সট ভিডিওটা কোন টপিকের ওপর হবে সেটা নিয়ে যদি তোমাদের কোনো ইচ্ছা থাকে তো সেটা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ।